তো কি অবস্থা সবার, কেমন আছো? কি অবস্থা সবার, বলো কেমন আছো সবাই? ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চলতরিতের 13 নম্বর ক্লাসে। তো আমরা প্রায় কিন্তু চলতরিতের শেষের দিকে চলে আসছি। আমাদের মূল আলোচনার যে টপিকগুলো আছে সেই টপিকগুলো শেষ করতে 14টা ক্লাস লাগবে। অর্থাৎ আজকের ক্লাস করার পরে আরেকটা ক্লাস করলে মূল যে পড়াশোনার টপিকগুলো আছে সেই টপিকগুলো মোটামুটি ভাবে কভার হয়ে যাবে। তো এরপরে আমরা আরো কয়েকটা ক্লাস করব, ওগুলাতে আমরা বেশি কিছু অ্যাডভান্স টাইপের ম্যাথ প্রবলেম সলভ করব এবং ওই ক্লাসগুলো হবে শুধু প্রবলেম সলভিং ক্লাস। তো আশা করি সবাই ভালো আছো, আমার কথা তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ এবং স্ক্রিনের লেখাটাও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ। তো চলো আমরা শুরু করে দিই। তাহলে চলতরিতের আজকে হচ্ছে 13 নম্বর ক্লাস। আমরা গত ক্লাসে হচ্ছে হুইটস্টোন ব্রিজ সার্কিট এবং মিটার ব্রিজ, এইটা নিয়ে আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করছিলাম এবং লাস্টে মিটার ব্রিজের কয়েকটা ম্যাথ প্রবলেম এবং হুইটস্টোন ব্রিজের কয়েকটা ম্যাথ প্রবলেম আমরা সলভ করছিলাম। তো আজকে আসো আমরা প্রথমে হুইটস্টোন ব্রিজের 2-3টা ম্যাথ প্রবলেম সলভ করবো, দেন আজকের ক্লাসে নতুন আরেকটা টপিক আমরা পড়বো। তাহলে একটু প্রবলেমটা লিখো, 1 নম্বর দিয়ে প্রবলেমটা একটু লিখো। সেটা হচ্ছে একটি হুইটস্টোন ব্রিজের হুইটস্টোন ব্রিজের বাম প্রান্ত হতে 40 সেন্টিমিটার দূরে নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। এবার আমাকে বলছে একটা হুইটস্টোন ব্রিজ সার্কিট। তো সেই হুইটস্টোন ব্রিজ সার্কিটের বাম প্রান্ত হতে বা একটা মিটার ব্রিজের, এখানে হুইটস্টোন ব্রিজ লিখছে, ওই হুইটস্টোন ব্রিজ মিটার ব্রিজ আসলে একই জিনিস, একটু স্পেসিফিক ভাবে যদি লিখতে চাও তাহলে মিটার ব্রিজ লিখো। তো একটা মিটার ব্রিজের বাম প্রান্ত হতে 40 সেন্টিমিটার দূরে নিস্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে। তার মানে দুই পাশে দুইটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে। বাম প্রান্ত, ডান বাম প্রান্ত থেকে 40 সেন্টিমিটার দূরে নিস্পন্দ বিন্দু পাওয়া গেছে। এইবার ভালো করে শোনো। এবার বলা হচ্ছে বাম ফাঁকের রোধের সাথে 2 ওহম রোধ সমান্তরালে যুক্ত করলে নিস্পন্দ বিন্দু বাম প্রান্ত হতে 25 সেন্টিমিটার দূরে পাওয়া যায়। 25 সেন্টিমিটার দূরে পাওয়া যায়, বাম প্রান্ত হতে 25 সেন্টিমিটার দূরে পাওয়া যায়। তাহলে মিটার ব্রিজের দুই প্রান্তের রোধদ্বয়ের মান নির্ণয় করো। দুই প্রান্তের রোধদ্বয় নির্ণয় করো, রোধদ্বয়ের মান নির্ণয় করো। ওকে, তো চলো শুরু করি। একটা মিটার ব্রিজ কোনো মতে এঁকে ফেলবা, কোনো মতে, খুব বেশি ডিজাইন করার দরকার নেই, কোনো মতে এঁকে ফেলবা। এটা হচ্ছে ডান প্রান্ত বা ডান ফাঁক, আর এটা হচ্ছে বাম প্রান্ত বা বাম ফাঁক। এই যে এটা হচ্ছে মিটার ব্রিজের তার। এবার এখানে একটা রোধ আছে, এটা হচ্ছে বাম প্রান্তের বা বাম ফাঁকের রোধ পি, আর ডান ফাঁকের রোধ সেটার নাম দিলাম ধরো কিউ। তো এই অবস্থায় প্রথমে আমি এই পি এর সাথে কোনো রোধ যুক্ত করি নাই, কিউ এর সাথে কোনো রোধ যুক্ত করি নাই। তাহলে দুই প্রান্ত অর্থাৎ বাম ও ডান প্রান্তে যথাক্রমে রোধ আছে, ধরলাম পি আর কিউ। এই অবস্থায় আমাদের বলতেছে যে একটা মিটার ব্রিজের বাম প্রান্ত হতে 40 সেন্টিমিটার দূরে নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। তাহলে নিস্পন্দ বিন্দু পাওয়া যায় 40 সেন্টিমিটার দূরে, ধরো এখানে। তাহলে এখান থেকে এই প্রান্তের দূরত্ব, এই যে এল, এটা হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে বাকিটুকু 100 মাইনাস এল, তো সেটা হচ্ছে 60 সেন্টিমিটার। ওকে, তাহলে এইখান থেকে আপাতত, এইখান থেকে পরের লাইনে আমরা পরে যাচ্ছি, আপাতত এইখান থেকে আমরা কি লিখতে পারি ভাই? পি বাই কিউ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। তাহলে পি এর মান জানি না, জানার দরকার নাই,
কিউ এর মান জানি না, জানার দরকারও নাই। এল এর মান হচ্ছে 40 সেন্টিমিটার, তাহলে এটা 40 আর এটা 100 বিয়োগ 40 বা 60 সেন্টিমিটার। তাহলে 40 আর 60 কাটাকাটি করলে 0 0, তাহলে 4 অর্ধেক করলে 2, 6 অর্ধেক করলে 3, তাহলে 2/3। তাহলে পি বাই কিউ ইকুয়াল টু 2/3। কোনাকুনি যদি গুণ করো তাহলে অতএব 3p মাইনাস 2q ইকুয়াল টু 0। এইবার শোনো, আমাকে কি বের করতে বলছে বলো তো? লাস্টের লাইনটা পড়ো। মিটার ব্রিজের দুই প্রান্তের রোধ দুইটা নির্ণয় করতে বলছে। তাহলে মিটার ব্রিজের দুই প্রান্তের রোধ দুইটা, মানে পি আর কিউ বের করতে বলছে। পি আর কিউ যখন ছিল তখন নিস্পন্দ বিন্দু পাওয়া যায় 40 সেন্টিমিটার দূরে। নিস্পন্দ বিন্দু মানে সাম্য বিন্দু আর কি, মানে যে বিন্দুতে যে জকিটা যুক্ত করলে সাম্য অবস্থা প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, যে গ্যালভানোমিটার এর মধ্যে দিয়ে কারেন্ট শূন্য হয়, তো সেই বিন্দুটার নামই হচ্ছে নিরপেক্ষ বিন্দু বা নিস্পন্দ বিন্দু বা সাম্য বিন্দু। ওকে, কি ক্লিয়ার? তাহলে এবার আসো, দেখো এবার আমাদের কি বলতেছে। আমাদের বলতেছে মিটার ব্রিজের দুই প্রান্তের রোধ দুইটা, পি আর কিউ বের করতে। ভাই আননোন কোয়ান্টিটি পি আর কিউ দুইটা, আননোন কোয়ান্টিটি পি আর কিউ দুইটা। আননোন কোয়ান্টিটি যদি দুইটা হয় তাহলে ইকুয়েশনও লাগবে দুইটা। তাহলে আমার আরো দুটো ইকুয়েশন দরকার। তো দুটো মানে আরো একটা ইকুয়েশন দরকার, মানে মোট দুটো ইকুয়েশন দরকার। একটা তো পাইছি, 3p মাইনাস 2q ইকুয়াল টু 0, সমীকরণ 1। এইবার দ্বিতীয় সমীকরণ। তো দ্বিতীয় সমীকরণ কিভাবে পাওয়া যাবে? দেখো, মিটার ব্রিজের বাম প্রান্তে রোধ ছিল হচ্ছে পি, বাম প্রান্তে রোধ ছিল পি, ডান প্রান্তে রোধ ছিল কিউ। ঠিক আছে, এই অবস্থায় নিস্পন্দ বিন্দু পাওয়া গেছিল 40 সেন্টিমিটার দূরে। এইবার দেখো কি বলছে। বাম ফাঁকের রোধের সাথে, বাম ফাঁক এটা পি এর সাথে 2 ওহমের একটা রোধ সমান্তরালে যুক্ত করলে, এর সাথে এই যে 2 ওহমের একটা রোধ সমান্তরালে যুক্ত করলে তখন নিস্পন্দ বিন্দু পাওয়া যায় 25 সেন্টিমিটার দূরে, এই যে এখানে। তাহলে তখন এল এর মান 25 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে এখান থেকে একটু, তাহলে বাকিটুকু 100 মাইনাস এল, অর্থাৎ 75 সেন্টিমিটার, যদি আমি পি এর সাথে 2 ওহমের একটা রোধ সমান্তরালে যুক্ত করি। কি ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমি আর একটা ইকুয়েশন পাবো। এখানে কোনো রোধ দিছি না, এখানে তো কিউ ছিল, কিউই আছে, এখানে কোনো এক্সট্রা রোধ দেওয়া হয়নি, সমান্তরালেও না শ্রেণীতেও না। তাহলে এবার আসো, এবার যদি এখানে লিখতে চাই তাহলে এবার কি লিখবো? পি বাই কিউ, কিন্তু পি বাই কিউ না, এই প্রান্তে এবার রোধ হচ্ছে পি আর 2 সমান্তরালে, তো পি আর 2 সমান্তরালে। তাহলে এই প্রান্তের এই যে তুল্য রোধ, তাহলে এই প্রান্তের তুল্য রোধটা হবে, এই প্রান্তের তুল্য রোধ হবে পি ইন্টু 2 বা 2p, উপরে দুইটার গুণফল আর নিচে দুইটার যোগফল, মানে পি প্লাস 2। ঠিক আছে, তাহলে এই প্রান্তের রোধ হবে এবার এটা। তাহলে পি বাই কিউ মানে এইটা বাই এইটা, তাহলে 2p ডিভাইডেড বাই পি প্লাস 2 ডিভাইডেড বাই কিউ, এই যে ডিভাইডেড বাই কিউ, এটা সমান সমান হবে এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল, যেখানে এল এর মান 25 সেন্টিমিটার। তাহলে এবার আসো, এটা 2p নিচে পি কিউ প্লাস 2q, পি কিউ প্লাস 2q, এটা হচ্ছে 25 25 75, তাহলে 25 বাই 75, তো 25 বাই 75 মানে কাটাকাটি করলে 1/3। তাহলে এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে 3 দুগুণে 6, 6p, এটা ইকুয়াল টু পি কিউ প্লাস 2q, পি কিউ প্লাস 2q। ওকে, দেন এইবার হিসাব, জাস্ট হিসাবের ব্যাপার। যেমন এই সমীকরণ থেকে, এখান থেকে যে 3p মাইনাস 2q ইকুয়াল টু 0 বা p ইকুয়াল টু 2q বাই 3, p ইকুয়াল টু 2q বাই 3, এটা এভাবেই লিখি। ধরো p ইকুয়াল টু 2q বাই 3, তাহলে এখানে এবার p এর মানটা বসাই 6, p ইকুয়াল টু 2q বাই 3 ইকুয়াল টু p ইকুয়াল টু 2q বাই 3 ইন্টু q প্লাস বাই 2q। তাহলে 6/3, 3 দুগুণে 6, 4q, 2 দুগুণে 4, 4q মাইনাস 2q ইকুয়াল টু হচ্ছে 2/3q স্কোয়ার, 2/3q স্কোয়ার। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? এখানে কত পাচ্ছি? 2q, 2/3q স্কোয়ার
তাহলে কিউ কিউ একটা কেটে দাও, দিলে কিউ ইকুয়াল টু 2 ও কাটে, 2 ও কাটে, তাহলে কিউ ইকুয়াল টু 3 ওহম। অতএব কিউ ইকুয়াল টু 3 ওহম। ঠিক আছে, আর একটা কিউ আসে যেখানে কিউ এর মান 0, তো কিউ এর মান 0 তো আমরা নিব না, কিউ এর মান 0 হলে তো রোধ 0 হয়ে গেল। তাহলে কিউ ইকুয়াল টু 3। এবার কিউ যদি 3 হয় দেন এইখান থেকে যদি আমি পি বের করি, ধরো 1 নং সমীকরণ থেকে পি, তাহলে 1 থেকে পাই পি ইকুয়াল টু 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 3। তাহলে 3 3 কাটাকাটি, পি হচ্ছে 2 ওহম। তাহলে কিউ হচ্ছে 3 ওহম, পি হচ্ছে 2 ওহম। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? জাস্ট খালি হিসাব নিকাশ করা, জাস্ট খালি হিসাব নিকাশ করা হয়ে গেল, সহজ ম্যাথ। ঠিক আছে, আজকে কি নতুন কোনো টপিক পড়াবো? হ্যাঁ পড়াবো, আজকে নতুন টপিক পড়াবো। হয়েছে, সবাই বুঝছো? খুবই সহজ কোশ্চেন। এবার আসো নেক্সট, হুইটস্টোন ব্রিজের বা মিটার ব্রিজের টপিকের নেক্সট আরেকটা ম্যাথ। 2 নম্বর, একটা সার্কিট এঁকে দেওয়া আছে, একটা সার্কিট এঁকে দেওয়া আছে। তিনটা রোধ সমান্তরালে আছে, এটা হচ্ছে 6, 3 আর 9 ওহম। তিনটা রোধ সমান্তরালে আছে, এটা এঁকে দেওয়া আছে, আর এইটা হচ্ছে 8 ওহম। এবার বলা হচ্ছে 8 ওহমের সাথে কিছু রোধ সমান্তরালে যুক্ত করলে বাম প্রান্ত হতে 25 সেন্টিমিটার দূরে নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। তাহলে কত রোধ যুক্ত করলে, কত রোধ যুক্ত করা হয়েছিল, কত রোধ যুক্ত করা হয়েছে, কত রোধ যুক্ত করা হয়েছে। নাও করো করো। এখানে এই 25-এর জায়গায় 75 দাও, 25-এর জায়গায় 75 দাও, 75 সেন্টিমিটার। 25-এর জায়গায় 75 দাও, 75 দিয়ে করো। ওকে, তাহলে দেখো এই যে এই রোধের সাথে এটার সাথে সমান্তরালে কিছু যুক্ত করলে, ধরলাম এক্স। তাহলে তুমি একটা কাজ করবা, এইখানে কত যুক্ত করলে সেইটা আগে বের করবা। এই যে এইটা ধরো তুমি জানো না, ধরো এটা কিউ, এইটা আগে তুমি বের করো। এটা তুমি জানো, এটা রোধ কিন্তু জানো, পি। পি হচ্ছে 6 ইনভার্স 3 ইনভার্স 9 ইনভার্স সমান্তরাল, তার টোটালটার ইনভার্স। তাহলে 6-এর ইনভার্স, 3-এর ইনভার্স প্লাস 9-এর ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স। তাহলে এটা 1.6363 ওহম। এটা হচ্ছে পি এর মান, এই যেটা হচ্ছে পি। তাহলে দেখো পি বাই কিউ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। নিস্পন্দ বিন্দু কোথায় পাওয়া গেছে? নিস্পন্দ বিন্দুটা পাওয়া গেছে কোথায়? বলা হচ্ছে বাম প্রান্ত থেকে, বাম প্রান্ত, বাম, ঠিক আছে, বাম প্রান্ত থেকে 75 সেন্টিমিটার দূরে, ধরো এখানে। তাহলে এল এর মান 75 সেন্টিমিটার।
তাহলে তুমি আগে দেখো কিউ এর মান লাগবে কত, সেটা দেখো যে কিউ এর মান কত দরকার। তাহলে পি ডিভাইডেড বাই কিউ এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। তাহলে পি এর মান 1.6363, কিউ এর মান লাগবে কত আগে বের করব। এবার এল এর মান হচ্ছে 75 সেন্টিমিটার, আর নিচে হচ্ছে 100 মাইনাস 75 মানে 25। তাহলে অতএব কিউ এর মানটা বের করবো, আসো। তাহলে কিউ এর মানটা হবে অ্যান্সার গুণ 25 ভাগ 75। তাহলে 0.5454 এত ওহম আমার দরকার, আমার কিউ এর মান এটা দরকার। এইবার বল, এই প্রান্তে অলরেডি তো 8 ওহম আছে, তার সাথে কিছু পরিমাণ ধরলাম এক্স পরিমাণ যুক্ত করা হয়েছে, যুক্ত করা হইলেই এই ঘটনাটা ঘটে। তাহলে আমার লাগবে কিউ এর মান এইটা। এবার এই কিউ এর মান এইটা বানাবে কে? বানাবে 8 ওহম আর এক্স ওহম রোধ সমান্তরালে যুক্ত হয়ে। কি কথা বোঝা গেছে? 8 ওহম আর এক্স ওহম রোধ সমান্তরালে যুক্ত হলে তাহলে 1/8 ইকুয়াল টু 1/0.5454। বোঝা গেল? এবার এখান থেকে এক্স এর মানটা বের করে নিবা, এখান থেকে এবার এক্স এর মানটা বের করে নিবা। তাহলে অ্যান্সার যেটা তার ইনভার্স, তার সাথে বিয়োগ হবে 8 ইনভার্স, যা থাকবে তার আবার ইনভার্স। 0.5853 ওহম, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এতটুকু রোধ যুক্ত করলেই কাজ শেষ। কি সহজ না? পারা যাবে না? সার্কিট দেওয়া আছে, দিয়ে বলতেছে 8 ওহম রোধের সাথে সমান্তরালে কত ওহম রোধ যুক্ত করলে বাম প্রান্ত থেকে 75 সেন্টিমিটার দূরে নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে। খুবই সহজ। কি ক্লিয়ার? অনেক সময় ধরো মিটার ব্রিজের ম্যাথ দিল, তো মিটার ব্রিজের ম্যাথের মধ্যে আরো অন্যান্য কিছু মিশাই দিবে, যেমন তুল্য রোধের কনসেপ্ট মিশাই দিতে পারে। ঠিক আছে, আমি দেখো তোমাকে এখন একটা মিটার ব্রিজের ম্যাথ করাবো, সেটা আসলে মিটার ব্রিজের ম্যাথ না, সেটা আসলে তুল্য রোধের ম্যাথ, কিন্তু সেটা অলরেডি আমি তোমাকে করাইছি। ঠিক আছে, সেটা অলরেডি তোমাকে আমি করাইছি। তাহলে দেখো কেমন, মনে করো একটা মিটার ব্রিজ, ডট 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 অসীম। ঠিক আছে, অসীম সংখ্যক রোধ এখানে আছে। আর এই প্রান্তের কাহিনী কি দেখো, 1 2 3, তারপরে উপর থেকে এই একটা, আর নিচ থেকে এই একটা। এই মানগুলো একটু বলে দিই তোমাকে। মানগুলো হচ্ছে 2 ওহম, 4 ওহম, 3 ওহম, 6 ওহম, মাঝখানেরটা হচ্ছে 5 ওহম। ঠিক আছে, মাঝখানেরটা 5 ওহম। আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9, 18, 36। 3 9 18 36, সরি 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 3 9 27 81 81 ডট 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 এভাবে যাবে। এবার বলা হচ্ছে ডান প্রান্ত হতে কত দূরে নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে। নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে। কারোর জন্য এই ম্যাথ খুবই সহজ, আর কারোর জন্য এই ম্যাথ খুবই কঠিন, বুঝছো?
কেউ এই ম্যাথ দেখলে মনে করো অজ্ঞান হয়ে যাবে, সাথে সাথে অজ্ঞান হয়ে যাবে। আবার কেউ এই ম্যাথ দেখলে হাসবে, হেরে বলবে ভাই এটা পারি। এবার বলো তুমি কোন দলে, বলো কোন দলে? অজ্ঞান? অজ্ঞান খুবই সহজ ভাই, খুবই সহজ। ভেঙে ভেঙে চিন্তা করো, এখানে আসলে তিনটা ম্যাথ আছে। এটার তুল্যরোধ, এইটার তুল্যরোধ, দেন মিটার ব্রিজের ম্যাথ। তাহলে এটার তুল্যরোধই তো পি। তাহলে এইটা একটা ধারার ম্যাথ। দেখো 3 3 তেরোকে 9, মানে 3 করে 3 করে 3 করে গুণ হচ্ছে। 9 সাথে 3 গুণ করো 27, 27 সাথে 3 গুণ করো 81। এইভাবে 3 3 3 3 3 3 করে গুণ হচ্ছে। তাহলে এটা একটা সমান্তরাল অসীম সংখ্যক রোধের একটা সিরিজ সমবায়ের সার্কিট। মানে সিরিজ মানে হচ্ছে মানে ধারা, সিরিজ মানে শ্রেণী না, এটা হচ্ছে ধারা। একটা ধারার সমান্তরালে যুক্ত একটা ধারার সার্কিট আর কি। তাহলে ধারার হিসাব নিকাশ করতে হবে, তো পারা যাবে না। পি এদের তুল্য বের করবে, এরা কিসে আছে? সমান্তরাল। তাহলে প্রথমে আসো 3, 3 কে উল্টাইলে 1/3, 9 কে উল্টাইলে 1/9, তারপরে 1/27, তারপরে 1/81, এইভাবে ডট 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 চলতেই থাকবে, গিয়ে ইনভার্স, কারণ তারা সমান্তরাল আছে। তো এটা একটা গুণোত্তর ধারা। এই সাধারণ অনুপাত হচ্ছে 1/3। দেখো 1/3 এর সাথে 1/3 গুণ করলে 1/9 হয়, এর সাথে আবার 1/3 গুণ করো 1/27 হবে, 1/27 এর সাথে আবার 1/3 গুণ করো 1/81 হবে। তাহলে সাধারণ অনুপাত আর হচ্ছে 1/3। ওকে, কিভাবে বের করবা? 1/9 কে 1/3 দিয়ে ভাগ দিবা। ঠিক আছে, 1/9 কে 1/9 ভাগ 1/3 ভাগ দিবা, ভাগ দিলেই পাচ্ছে 1/3। তাহলে এবার এ 1 মাইনাস আর তার ইনভার্স, এ প্রথম পদ 1/3, 1 মাইনাস 1/3 দিয়ে ভাই তার ইনভার্স। তাহলে আসো 1/3 নিচে 1 মাইনাস 1/3 যা হবে তার ইনভার্স। দেখো তো 2 ওহম হয়েছে কিনা? 2 ওহম আসছে। তাহলে পি এর মান 2 ওহম। এবার এটা বের করতে হবে, এটা কিউ, কিউ এর মান। ঠিক আছে, বলো এটার তুল্য কত বলো দেখি। কি করতে হবে? এটার তুল্য কি করতে হবে? এটা হুইটস্টোন ব্রিজ সার্কিট। দেখো এটা হুইটস্টোন ব্রিজ সার্কিট। এই যে তোমার করাইছে এগুলা, হুইটস্টোন ব্রিজ সার্কিট অনেক ভাবে আঁকা যায়। তো অনেক ভাবে কি কি ভাবে আঁকা যায় সব তোমার এঁকে দিছি। হুইটস্টোন ব্রিজ সার্কিটে অনুপাত সেম থাকবে, পি বাই কিউ আর বাই এস। দেখো এই যে এটা পি, এটা কিউ, তাহলে 2/4 1/2, 3/6 3/6 1/2, তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তাহলে মাঝখানের এই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। যদি অনুপাতটা না হইতো তাহলে এটা হয়ে যাইতো তখন ওয়াই ডেল্টা সার্কিট। যদি অনুপাত সমান না হইতো তাহলে ওয়াই ডেল্টা দিয়ে সলভ করতে হইতো, তুল্য বের করা যাইতো ভাই, তুল্য নিয়ে কোনো সমস্যা নেই, তখন ওয়াই ডেল্টা করতাম। কিন্তু ওয়াই ডেল্টা অত কঠিন আর দেয় না। তাহলে এবার 2 আর 2 আছে শ্রেণীতে, 3 আর 6 আছে শ্রেণীতে, তারপরে এটা সমান্তরাল। তাহলে কিউ হবে, কিউ এর হিসাব হবে কিউ ইকুয়াল টু 2 যোগ 4 শ্রেণী আর 3 যোগ 6 শ্রেণী, দেন তারা সমান্তরাল। এটার ইনভার্স, এটার ইনভার্স যোগ করে টোটালটার ইনভার্স। তাহলে 6 ইনভার্স প্লাস 9 ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স 18/5 বা 3.6। পি এর মান কিউ এর মান পেয়ে গেছো। তাহলে এবার এল এর মান বের করো। এল এর মান এই যে এখান থেকে এল কোথায় নিয়ে স্পন্দ বিন্দু পাওয়া যাবে, এল এর মান বের করতে বলছে। সো পি বাই কিউ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। তাহলে পি এর মান 2, এটা 3.6, এল এর মান বের করতে চাই 100 মাইনাস এল। তো এখান থেকে এবার এল এর মানটা বের করবা। তাহলে 3.6 এল ইকুয়াল টু 200 মাইনাস 2L, তো মাইনাস 12 কে এই পাশে নিয়ে আসি, প্লাস 2L ইকুয়াল টু 200। তাহলে অর্থাৎ L ইকুয়াল টু 200 ভাগ 3.6 প্লাস 2, L কমন নিলে 3.6 প্লাস 2। তাহলে ভাই দেখো তো 35.71 এত সেন্টিমিটার আসছে কিনা। কি কথা বুঝছো? শেষ, অ্যান্সার হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। এবার খুব ভালো করে শোনো, অ্যান্সার কিন্তু এইটা না, অ্যান্সার হচ্ছে 100 মাইনাস 35.71। অ্যান্সার হচ্ছে 100 মাইনাস অ্যান্সার
তাহলে 64.285 এত সেন্টিমিটার, এইটা হচ্ছে অ্যান্সার। কেন বলো, কেন? ভালো করে প্রশ্ন পড়বা। ডান প্রান্ত হতে, ভাই ডান প্রান্ত এটা, তাহলে ডান প্রান্ত থেকে কত দূরে নিয়ে স্পন্দ বিন্দু পাওয়া যাবে? তাহলে এলটা ছিল হচ্ছে বাম প্রান্ত থেকে দূরত্ব, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 100 মাইনাস এল। অ্যান্সার হচ্ছে 100 মাইনাস এল। ওকে, এই তো মিটার ব্রিজের ম্যাথ। মিটার ব্রিজের ম্যাথ আর কত কঠিন আসবে? ঠিক আছে, সর্বোচ্চ কঠিন আসলে এই টাইপের কঠিন আসতে পারে। তো এই টাইপের কঠিন আসলে এগুলো মিটার ব্রিজের কোনো ম্যাথ না, এগুলো হচ্ছে তুল্য রোধের ম্যাথ। তোমাকে এখানে এমন একটা সার্কিট দিয়ে দেবে, তুল্য রোধ যদি তুমি বের করতে পারো তাহলে সার্কিটটা সলভ হবে, তাহলে মিটার ব্রিজের ম্যাথটা পারবা। এখানে এমন একটা সার্কিট দিয়ে দিল, এটা যদি তুল্য রোধ বের করতে না পারো তাহলে তুমি আর মিটার ব্রিজের ম্যাথটা পারবা না। তাহলে ম্যাথ আসলে তুল্য রোধের ম্যাথ, এটাকে মিটার ব্রিজের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে, মানে প্যাকেট করা হয়েছে, র্যাপিং করা হয়েছে মিটার ব্রিজ দিয়ে। ওকে, তাহলে গেল মিটার ব্রিজ টপিক শেষ। এইবার আসো, আজকে আমরা নতুন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কোন একটা বর্তনীতে কোষের সরবরাহকৃত শক্তি এবং রোধের একরোসে ব্যয়িত শক্তির হিসাব নিকাশ। আমরা সার্কিটে যে ব্যাটারিটা ব্যবহার করি সে হচ্ছে শক্তির উৎস, সার্কিটের শক্তির উৎস। বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় কার জন্য? ব্যাটারিটার জন্য। ব্যাটারি কি করে? ব্যাটারি শক্তির সাপ্লাই দেয়, শক্তি যোগান দেয়। তো সে শক্তি কিভাবে যোগান দেয়, কিভাবে শক্তি সরবরাহ করে, এবং সেই সরবরাহ শক্তির পরিমাণ আমরা কিভাবে হিসাব করি, ঠিক আছে, সরবরাহকৃত শক্তি বা ক্ষমতা তার হিসাব নিকাশটা আমরা কিভাবে করি সেই জিনিসটা আমরা একটু দেখবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তাহলে লিখো, বর্তনীর ব্যয়িত এবং সরবরাহকৃত শক্তি, একটা সিম্পল সার্কিট হিসাব নিকাশের জন্য আমরা ধরে নিই যেখানে একটা রোধ আছে এবং একটা ব্যাটারি আছে। তো এই হচ্ছে একটা রোধ আর এইটা হচ্ছে ব্যাটারি। তাহলে এই ব্যাটারি সাপ্লাই দিবে, এই ব্যাটারি হচ্ছে সাপ্লাই, এই ব্যাটারি শক্তি যোগান দিবে, সেই শক্তিটা খরচ হবে এই রোধের একরোসে। তাহলে এই রোধটা হচ্ছে আর। এই ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্যটা হচ্ছে ভি, বিভব পার্থক্যটাই হচ্ছে ভি। ধরো একটা ব্যাটারি, আমি বললাম এটা ব্যাটারির বিভব হচ্ছে 10 ভোল্ট। মানে কি? মানে এই দুই প্রান্ত, এই প্রান্ত আর এই প্রান্ত, এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট। দ্যাট মিনস এটা যদি 0 ভোল্ট হয় তাহলে এটা প্লাস 10 ভোল্ট, কারণ এই ছোট দাগ মানে নিম্ন বিভব, বড় দাগ মানে উচ্চ বিভব। তাহলে ছোট দাগ নিম্ন বিভব 0 ভোল্ট, তার একটা সেটা বেশি, বড় দাগ উচ্চ বিভব 10 ভোল্ট বেশি। তাহলে এটা নির্দেশ করে আসলে ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য। এর মানে কিন্তু এইটা না যে এটা 0 ভোল্টই হবে আর এটা সবসময় 10 ভোল্টই হবে, প্লাস 10 ভোল্ট হবে। এর মানে কিন্তু এটাও হতে পারে, ধরো এই প্রান্তের ভোল্ট 1 ভোল্ট, তাহলে তখন এই প্রান্তের ভোল্ট হচ্ছে প্লাস 11 ভোল্ট। মানে মূল কথা হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য থাকবে 10। এই ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য ভি। এবার এই ব্যাটারি কি করতেছে? connected from another device, you have joined the classroom from another system or browser, do you want to continue current? Okay, Lord. Class recording on. Hello. Hello, hello. হ্যাঁ, ওইভাবে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওইভাবে কি হইলো দেখি, হঠাৎ করে ওইভাবে কেটে গেল কেন? এই দাঁড়াও 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 দাঁড়াও,
হ্যাঁ, এই দেখো তো ফেরত আসছি। দেখো ফেরত আসছি কিনা। হুম, ওকে, এই তো চলে আসছি চলে আসছি। দাঁড়া, একটু সমস্যা হয়েছিল। তাহলে এবার দেখো, আমরা চাই এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা কতটুকু শক্তি যোগান দিচ্ছে, কতটুকু শক্তি সরবরাহ করতেছে, এবং রোধের অ্যাক্রসে কতটুকু শক্তি খরচ হচ্ছে। বা শক্তি সংরক্ষণশীল, সৃষ্টি বা ধ্বংস নেই। তাহলে ব্যাটারি, ভালো করে শোনো, ব্যাটারি যে পরিমাণ শক্তি যোগান দিবে, রোধের অ্যাক্রসে সেই পরিমাণ শক্তিটাই খরচ হবে। তাহলে রোধের অ্যাক্রসে ব্যয়িত শক্তি, এটা হিসাব করতে গেলে আমরা কিন্তু এই ব্যাটারির সরবরাহিত শক্তি হিসাব করলেই পারি। কারণ ব্যাটারি যতটুকু শক্তি যোগান দিবে সেই শক্তিটাই তো রোধের অ্যাক্রসে খরচ হবে। ঠিক ক্লিয়ার? এইবার ব্যাটারি কি কাজ করে? ব্যাটারি কি ইলেকট্রন বা চার্জ কি প্রডিউস করে? উত্তর হচ্ছে না। উত্তর হচ্ছে না। উত্তর হচ্ছে ব্যাটারি কি করে? ব্যাটারি চার্জকে ঘুরায়, বর্তনীতে চার্জকে ঘুরায়, ফ্লো করায়। এই পরিবাহী তারে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন আগে থেকেই আছে। ব্যাটারি যুক্ত করে যখন সুইচ অন করে দিবা, তখন কি হবে? এই ইলেকট্রনগুলো এই পরিবাহী তারের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট ডিরেকশনে, ইলেকট্রনগুলো যদি বলি তাহলে বর্তনীর বাইরে থেকে, মানে ব্যাটারির বাইরে থেকে, নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনাল, অর্থাৎ নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে প্রবাহিত হওয়া শুরু করে কে? ইলেকট্রন, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব। আর যদি বলি ধনাত্মক চার্জ, ইমাজিনারি ধনাত্মক চার্জ, ইলেকট্রনের চার্জের সমপরিমাণ ধনাত্মক চার্জ, আমি যদি তার মুভ দিয়ে বলি, সেটা মুভ করতেছে এটা ধরে যদি হিসাব নিকাশ করি, তাহলে তখন বলবো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে কে? পজিটিভ চার্জ। কোন পজিটিভ চার্জ? ইলেকট্রনের চার্জের সমপরিমাণ ইমাজিনারি পজিটিভ চার্জ। কি কথা বুঝছো? তো তড়িৎ প্রবাহের ডিরেকশনটাই তো পজিটিভ চার্জের ডিরেকশন। তড়িৎ প্রবাহের ডিরেকশন কোনটা? পজিটিভ চার্জের ডিরেকশন। তাহলে ইমাজিনারি পজিটিভ চার্জ, ইলেকট্রনের চার্জের সমপরিমাণ ইমাজিনারি পজিটিভ চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, অর্থাৎ তড়িৎ প্রবাহ যেদিকে সেই দিকে যাচ্ছে। এই যে এই ডিরেকশনে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে। এই ব্যাটারিটা একটা পাম্পের মতো কাজ করে। ধরো এটা একটা পাম্প, আর এটা হচ্ছে পাইপ। এই পাইপের মধ্য থেকে আগে থেকেই পানি আছে, আগে থেকেই পানি আছে। এটা পাম্প, পাম্প চালু করে দিলে হবে কি? এই পানি ঘোরা শুরু করবে, এই পাইপের মধ্য থেকে এই পানি এইভাবে ঘোরা শুরু করবে। ঠিক তেমনিভাবে চার্জও এই বর্তনীতে ঘোরা শুরু করে। যদি ইলেকট্রন বলি তাহলে এদিকে ঘোরা শুরু করবে, আর ইলেকট্রন এদিকে ঘোরা মানে ইলেকট্রনের চার্জের সমপরিমাণ পজিটিভ চার্জ, ইমাজিনারি পজিটিভ চার্জ, তার উল্টা ডিরেকশনে, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ঘোরা। তো আমরা কারেন্টের ডিরেকশনকে পজিটিভ চার্জের ডিরেকশনই বলি। কারেন্ট হচ্ছে পজিটিভ চার্জের ডিরেকশন। তাহলে তড়িৎ প্রবাহ যেদিকে, ইলেকট্রন প্রবাহ তার বিপরীত দিকে। তো ব্যাটারি কি ইলেকট্রন বা এই পজিটিভ চার্জ, যেটাই বলি না কেন, এগুলো কি প্রডিউস করে? উত্তর হচ্ছে না। উত্তর হচ্ছে না, এটা প্রডিউস করে না। ব্যাটারি কি করে? ওই চার্জগুলোকে ঘুরায়। তাহলে চার্জগুলোকে ঘুরাইতে গেলে যে কাজ হবে, চার্জকে ঘুরাইলে তো চার্জ স্থানান্তর হচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। তাহলে এইভাবে চার্জ ঘুরাইতে যে কাজ হবে, সেই কাজটাই হচ্ছে এই ব্যাটারির তড়িৎচালক শক্তি, বা এই ব্যাটারির, মনে করো যে কাজটাই হচ্ছে ব্যাটারির সরবরাহকৃত শক্তি। তাহলে ইলেকট্রনকে ঘুরাইতে গিয়ে যে কাজটা করতেছে, সেই কাজটাই হচ্ছে ব্যাটারির সরবরাহকৃত শক্তি। তাহলে ব্যাটারি কি করতেছে? ব্যাটারি ইলেকট্রনকে শক্তি দিচ্ছে। ইলেকট্রন, মানে ব্যাপারটা এরকম, এই তারে চার্জ ঘুরতেছে, ইলেকট্রন ঘুরতেছে ধরো, তো ইলেকট্রন এই ব্যাটারির মধ্যে ডুব দিচ্ছে, ডুব দিয়ে ব্যাগ ভরে শক্তি নিচ্ছে। সেই শক্তি নিয়ে এইখানে রোধের অ্যাক্রসে খরচ করতেছে, তারপরে ব্যাগ খালি হয়ে যাচ্ছে, তারপর আবার ব্যাটারির কাছে যাচ্ছে, গিয়ে ব্যাটারি ব্যাগ ভরে, ঠিক আছে, ব্যাটারির মধ্যে থেকে ব্যাগ ভরে ইলেকট্রন, এই প্রত্যেকটা ইলেকট্রনের ঘাড়ে ধরো বা প্রত্যেকটা চার্জের ঘাড়ে ধরো একটা করে শক্তির ব্যাগ আছে। তো এখান থেকে শক্তি ভরতেছে, নিয়ে সেই শক্তিটা এখানে খরচ করতেছে, খালি হয়ে যাচ্ছে, আবার এখানে যাচ্ছে, গিয়ে শক্তি গেইন করতেছে, এসে আবার শক্তি এভাবে ছাড়তেছে। তো এটাই করতেছে আসলে। তাহলে আমরা এখন হিসাব করব যে এই ব্যাটারি কি পরিমাণ শক্তি যোগান দিচ্ছে। তাহলে ব্যাটারি চার্জ ঘোরানোর জন্য যে কাজটা করতেছে, সেই কৃত কাজটাই হচ্ছে ব্যাটারির সরবরাহকৃত শক্তি, কোষের সরবরাহকৃত শক্তি। তাহলে কোষ চার্জকে ঘোরানোর জন্য যে কাজ করতেছে, চার্জকে ঘোরাইতে গেলে
বা চার্জকে স্থানান্তর করতে গেলে যে কৃত কাজের হিসাব নিকাশটা যেটা আমরা করি সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু ডেল ভি ইন্টু কিউ, ডেল ভি ইন্টু কিউ। তো ডেল ভি হচ্ছে বিভব পার্থক্য, যেটা ভি, ভি ইন্টু কিউ। তো এটা হচ্ছে চার্জ স্থানান্তরে কৃত কাজ। তাহলে আমরা কোষের সরবরাহকৃত শক্তি এবার হিসাব করব। বোর্ডে দেখো, কোষের সরবরাহকৃত শক্তি। তাহলে কোষের সরবরাহকৃত শক্তি এটা সমান সমান কোষের কৃত কাজ, কোষের কৃত কাজ, কৃতকাজিত শক্তি। তাহলে কোষ কি করতেছে? চার্জকে ঘোরাচ্ছে, এই যে এই প্রান্ত থেকে চার্জকে ঘুরাই এই প্রান্তে নিয়ে আসতেছে, ঠিক আছে? তাহলে চার্জ ঘুরাইতে গেলে যে কাজ করবে, তাহলে এই কৃতকাজের হিসাবটা হচ্ছে ডাব্লু, ঠিক আছে? কোষের সরবরাহকৃত শক্তি, কোষের সরবরাহকৃত শক্তি হচ্ছে ধরো ডাব্লু, কোষের সরবরাহকৃত শক্তি হচ্ছে ডাব্লু। তাহলে ডাব্লু ইকুয়াল টু কৃত কাজ ভি কিউ বা ডেল ভি ইন্টু কিউ, ডেল ভি ইন্টু কিউ। তো ডেল ভি হচ্ছে ভি, এই যে ব্যাটারি দুই প্রান্তের বিভব পার্থক্য ভি ইন্টু কিউ। এইবার আসো বোর্ডে দেখো, আমরা জানি তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। তাহলে কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, এই যে কিউ ইকুয়াল টু এখানে, তাহলে ভি কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। এটাই তো কৃত কাজ। তাহলে এটাই হচ্ছে ব্যাটারির সরবরাহকৃত শক্তি, যে ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু আই ইন্টু টি। কি বুঝলা? খুবই সহজ জিনিস, যে ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ আর ভি ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ, তাহলে কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ভি আই টি হয়ে গেল, শেষ। ওকে, এইবার আসো, তাহলে ব্যাটারি এই শক্তিটা সাপ্লাই করতেছে, এটাই তো রোধের এখানে গিয়ে খরচ হচ্ছে, এই শক্তিটাই তো রোধের এখানে গিয়ে খরচ হচ্ছে। তাহলে ব্যাটারির সরবরাহকৃত শক্তি, কোষের সরবরাহকৃত শক্তি, সেলের সরবরাহকৃত শক্তি, এটা গিয়ে এখানে খরচ হচ্ছে। তাহলে শক্তির তো সৃষ্টি বা ধ্বংস নেই। তাহলে রোধের একরসে ব্যয়িত শক্তি, রোধের ব্যয়িত শক্তি, রোধের এখানে শক্তি ডিজিপেট হচ্ছে, এখান থেকে শক্তি উৎপন্ন হচ্ছে বা গেইন করতেছে, শক্তি নিয়ে এখানে খরচ করতেছে। তাহলে রোধের একরসে ব্যয়িত শক্তি হবে সেটা কোষের সরবরাহকৃত শক্তির সমান, কোষের সরবরাহকৃত শক্তির সমান, সরবরাহকৃত শক্তির সমান, যদি অন্য কোনোভাবে শক্তির লস না হয় আর কি। তো আমরা ধরে নিচ্ছি অন্য কোনোভাবে শক্তির লস হচ্ছে না, তাহলে ব্যাটারির ব্যয়িত শক্তিটাই ব্যাটারির সরবরাহকৃত শক্তিটাই রোধের একরসে ব্যয়িত শক্তি। তাহলে রোধের একরসে ব্যয়িত শক্তি হচ্ছে ভিআই ইন্টু টি, ঠিক আছে? একই জিনিস, ডাব্লিউ ইকুয়াল টু ভিআই ইন্টু টি। এইবার দেখো, এই সূত্রটাকে আরো একটু ঘষা মাজা করে আরো কয়েকটা ফরম্যাটে আনা যায়। কিভাবে? ভাই এই বিন্দুটা যদি এ হয়, তাহলে যতক্ষণ বাধাহীনভাবে যাওয়া যাবে এটা এ। এই বিন্দুটা যদি বি হয়, তাহলে ভাই এটা বি। এবার দেখো কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়ে কারেন্ট কত? আই। তাহলে এর দুই প্রান্তের বিভব পার্থক্য, এর যে দুই প্রান্তের বিভব পার্থক্য ভি, তো ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআর। তো আমি ভি এর জায়গায় দেখো, এই যে ভি, এই ভিটা মানে তো এই ভি, আর এই ভি মানে তো এই ভি, একই কথা। তো এই যে দুই প্রান্তের বিভব কত? ভি এ বি, ভি, এটাও তো দুই প্রান্ত ভি এ বি, তো ভি একই বিভব। এই রোধের দুই প্রান্তে তো এই ভি বিভব। তাহলে আমি ভি এর জায়গায় ভি ইকুয়াল টু যদি আইআর লিখি, ভি এর জায়গায় ভি ইকুয়াল টু আইআর, আই ইন্টু টি, তাহলে অতএব ডাব্লিউ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তাহলে এটা আরেকটা সূত্র। এইবার দেখো আবার আরেকটু ভাঙবো। কিভাবে ভাঙবো? এই সূত্রে ডাব্লিউ ইকুয়াল টু ভি আই টি, আগে তো আমি ভি ইকুয়াল টু আইআর লিখছি এখানে, এবার আই ইকুয়াল টু ভি বাই আর লিখবো। তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর টি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু টি। তাহলে এই যে দেখো তিনটা সূত্র। তাহলে রোধের একরসে এই যে ব্যয়িত শক্তিটা, রোধের একরসে ব্যয়িত শক্তি, এটা হচ্ছে ভি আই টি বাই টি, আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি, আর একটা হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু টি, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু টি। এই হচ্ছে আমাদের সূত্র। কে ক্লিয়ার? পড়ছি না আমরা? এ তো 9-10-এ পড়ে আসা জিনিস, ঠিক আছে? 9-10-এ পড়ে আসা জিনিস। কে কথা বুঝছো? তাহলে কোষের সরবরাহকৃত শক্তি, এটা শক্তির সৃষ্টি বা ধ্বংস তো নেই। তাহলে কোষ যেটুকু সরবরাহ করবে রোধের একরসে সেটুকু খরচ হবে, তাহলে রোধের ব্যয়িত শক্তিও এটা। এবার এটাকে আরো দুইটা ফরম্যাটে লেখা যায়, ঠিক আছে? ওকে, এইবার আসো ক্ষমতা। আমরা এটা কি বের করলাম? শক্তি। এখানেই লিখে রাখি, তার জন্য আর এক পৃষ্ঠা লাগবে না।
এবার আমরা ক্ষমতা চাই, ক্ষমতা, ক্ষমতা পি, ক্ষমতা পি ভাই, পি ইকুয়াল টু কাজের হার, শক্তির হার, ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে এটা ডাব্লিউ না, একে টি দিয়ে ভাগ দিলেই পাবো ক্ষমতা পি। তাহলে পি ইকুয়াল টু ভাগ দাও, পি ইকুয়াল টু এখানে ভাগ দাও, ডাব্লিউ মানে টি দিয়ে ভাগ দাও। তাহলে পি ইকুয়াল টু ভিআই, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, আর পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। কি কথা বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে ক্ষমতা। তাহলে ক্ষমতার সূত্র হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে রোধের অ্যাক্রসে ব্যয়িত ক্ষমতার সূত্র। তাহলে মোটামুটি এবার আমরা হিসাব নিকাশ করার জন্য রেডি। ঠিক আছে, হিসাব নিকাশ করার জন্য রেডি। তাহলে এবার চলো একটা ছোট্ট প্রবলেম দিয়ে শুরু করি। 3 ওহম 8 ওহম, 3 ওহম 8 ওহম, এটা হচ্ছে 33 ভোল্ট, এটা 33 ভোল্ট। এবার কোশ্চেন নম্বর 1, এখানে একটা সুইচ আছে, সুইচ, সুইচটি কে ফোন দিল ভাই? সঞ্জয় দা। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ ক্লাসে দাদা, বলেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তাহলে সুইচটি 2 সেকেন্ড অন রাখা হলে, অন রাখা হলে রোধগুলোর ব্যয়িত শক্তি নির্ণয় করো, ব্যয়িত শক্তি। আর 2 নম্বর, ওই সময়ে কোষের সরবরাহকৃত শক্তি, কোষের সরবরাহকৃত শক্তি, এটা নির্ণয় করো। ওকে, তো চলো দেখি। খুবই সিম্পল একটা সার্কিট, 2টা রোধ শ্রেণীতে আছে। তো 3 আর 8, তো 3 এবং 8 এর তুল্য, 8 9 10 11, 11 ওহম, আর এটা হচ্ছে 33 ভোল্ট। তাহলে কারেন্ট আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে 33 ভাগ 11 বাই 3 অ্যাম্পিয়ার কারেন্ট। এরা কিসে আছে? শ্রেণীতে। তাহলে এর মধ্য দিয়েও কারেন্ট যাবে 3 অ্যাম্পিয়ার, এর মধ্য দিয়েও কারেন্ট যাবে 3 অ্যাম্পিয়ার। তাহলে দুটোর মধ্য দিয়েই 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তা আমাদের বলছে রোধগুলোর অ্যাক্রসে ব্যয়িত শক্তি কত? সুইচ অন করা হয়েছে 2 সেকেন্ড ধরে, মানে 2 সেকেন্ড এই বর্তনীটা চালু করা আছে, 2 সেকেন্ড পরে অফ করে দেওয়া হয়েছে। তাহলে কারেন্ট প্রবাহিত হয়েছে কয় সেকেন্ড ধরে? 2 সেকেন্ড ধরে। তাহলে আসো, এই 3 ওহম রোধের অ্যাক্রসে ব্যয়িত শক্তিকে নাম দিলাম W1, 8 ওহম রোধের অ্যাক্রসে ব্যয়িত শক্তি হচ্ছে W2। ঠিক আছে, আর রোধে আর কোষের সরবরাহকৃত শক্তি এটাকে নাম দিলাম W। তাহলে আসো এবার হিসাব করব 3 ওহমের জন্য। তাহলে 3 ওহমের জন্য ব্যয়িত শক্তি W1, বলো কোন সূত্রটা খাটাবো? বলো কোন সূত্রটা খাটাবো? তুমি 3টা সূত্র শিখছো ভাই, টি ভি আই টি, ভি স্কোয়ার বাই আর টি, আর আই স্কোয়ার আর টি। ভাই তুমি যে কোনো সূত্রই তুমি খাটাইতে পারো, তোমার যেটা ভালো লাগে তুমি খাটাইতে পারো। তবে মাথায় রাখবা, যার যার যে রোধের ব্যয়িত ক্ষমতা বের করবা, ভালো করে শোনো, বোর্ডে দেখো, যে রোধের ব্যয়িত ক্ষমতা বের করবা তারই 2 প্রান্তের বিভব, তার মধ্য দিয়ে কারেন্ট এবং তারই রোধ, এটা নিয়ে হিসাব করতে হবে। এখন তুমি যে সূত্র খাটাও, এখন তুমি যে সূত্র খাটাও। এবার দেখো আমি তাহলে করতেছি W1, অর্থাৎ এর অ্যাক্রসে 3 ওহমের অ্যাক্রসে ব্যয়িত ক্ষমতা বা ব্যয়িত শক্তি। তাহলে 3 ওহমের অ্যাক্রসে আমি এইভাবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর সূত্র খাটাইতে চাই। তাহলে ভি এর মান কত দেওয়া আছে? 33। তাহলে 33 এর স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর এর মান হচ্ছে 3। শেষ হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল না, এটা ভুল। আমি 3 ওহমের ব্যয়িত ক্ষমতা বের করতে চাই বা শক্তি বের করতে চাই 3 ওহমের জন্য। ভাই 3 ওহমের জন্য যদি হিসাব করতে চাই তাহলে এরই 2 প্রান্তের বিভব লাগবে। এর 2 প্রান্তের বিভব কি 33? জীবনও না। এর 2 প্রান্ত মানে কি 33 না? 33 হচ্ছে এর 2 প্রান্ত, এই যে এই 2 প্রান্তের হচ্ছে 33। তাহলে তুমি আন্দাজে একটা ভি পাইলে সেই ভি বসাই দেওয়া যাবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে খুব ভালো করে।
তাহলে ভি এর অ্যাক্রসে বের করো, দেন হিসাব করো, তাহলে হবে। তো আমি তো ভি বের করি নাই, আমি তো আই বের করছি, তাহলে আই দিয়ে কি পারবো না? হ্যাঁ পারবো। আই, 3 মধ্য দিয়ে যে আই যাচ্ছে, তাহলে আই স্কোয়ার আর ইন্টু টি। তাহলে আই এর মান কারেন্টের মান 3, 3 বর্গ, আর এর মান হচ্ছে 3 গুণ কয় সেকেন্ড ধরে? 2 সেকেন্ড ধরে। তাহলে 3 3 9, 3 গুণ 9, 3 গুণ 9 গুণ 2, তাহলে 54 জুল। ঠিক আছে, 54 জুল। ওকে, এইবার আসো 8 ওহমের জন্য। তাহলে ঠিক একইভাবে 8 ওহমের জন্য যদি হিসাব করি, তাহলে W2 আই স্কোয়ার আর ইন্টু টি। তাহলে 8 এর মধ্য দিয়ে ওই আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, অর্থাৎ 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। 3 বর্গ, আর এর মান 8, টি এর মান 2। তাহলে 8 দুগুণী 16, 16 আর 9, 16 আর 9 144 নাকি? দেখো 16 গুণ 9 144। হ্যাঁ, তাহলে 144 জুল। এই যে হয়ে গেল। ঠিক আছে, এবার তাহলে 1 নম্বর ডান, এটা 1 নম্বর ডান। এবার আসো 2 নম্বর। 2 নম্বর কি বলছে? 2 নম্বর বলতেছে ওই সময় কোষের সরবরাহকৃত শক্তি বের করো। শোনো, কোষের সরবরাহকৃত শক্তি বের করার সময় সবসময় W = VIT এই সূত্রটাই খাটাবা। W = VIT এই সূত্রটাই খাটাবা। ঠিক আছে, তাহলে W = VIT, ভালো করে শোনো এবার। ভি এর মান কোষের দুই প্রান্তের বিভব কত? 33। এই কোষ থেকে কত কারেন্ট বের হচ্ছে? এখান থেকে কত কারেন্ট বের হচ্ছে? 3 অ্যাম্পিয়ার কারেন্ট বের হচ্ছে। তাহলে 3 গুণ 2, তাহলে 33 গুণ 3 গুণ 2, তাহলে 198 জুল। আচ্ছা, এই দুইটা একটু যোগ করি তো। 144 যোগ 54, দেখি তো কত আসে? 198। তো মিলে গেছে যে কোষ যতটুকু সাপ্লাই দিবে, তাহলে রোধের অ্যাক্রসে ততটুকুই খরচ হবে। তাহলে কোষের সাপ্লাই দেওয়া শক্তিটা, সেটা রোধের অ্যাক্রসে ব্যয়িত শক্তির যোগফলের সমান। কোষ যতটুকু সাপ্লাই দিছে, রোধ ততটুকুই খরচ করছে, এর বেশিও বা কমও খরচ করতে পারবে না, বেশি বা কম খরচ করতে পারবে না। এই তো হয়ে গেল। এখন অনেকে বলতে পারে, ভাই ধরেন আমি এই যে কোষ, এই কোষের সরবরাহকৃত শক্তিটা বের করব, তো সরবরাহকৃত শক্তিটা এই সূত্র দিয়ে বের করতে চাই না। সরবরাহকৃত শক্তিটা আমি ধরো এই সূত্র দিয়ে বের করতে চাই, যে W = I স্কোয়ার আর ইন্টু টি, এই সূত্র দিয়ে বের করতে চাই, কোনো আপত্তি নেই। তুমি যদি আর দিয়ে বের করতে চাও, আর কি? রোধ। এইবার তাহলে বুদ্ধি খাটায় বলো কোন রোধ? এই যে আর, এখানে যে রোধের মানটা বসাবা, বুদ্ধি খাটায় বলো কোন রোধ? 8 নাকি 3 নাকি অন্য কিছু? এখানে যে রোধটা তুমি বসাবা, সেটা ব্যাটারির দুই প্রান্তের তুল্য রোধ। মাথায় রাখবা, ব্যাটারির দুই প্রান্তের তুল্য রোধ। এই যে ব্যাটারি, তার এই প্রান্ত আর এই প্রান্তের তুল্য রোধ, তো তুল্য রোধ 3 আর 8, শ্রেণীতে আছে 11, তাহলে হবে। তাহলে আয়ের মান 3 স্কোয়ার, এখানে 11 গুণ 2, তাহলে 11 গুণ 2, 11 গুণ 2 গুণ 3 স্কোয়ার 9, তাহলে 198 জুল। এইভাবে করলেও হবে। ঠিক আছে, তোমার যদি মনে চাই যে ভাই W = এটা V স্কয়ার ডিভাইডেড বাই RT, এটা দিয়ে বের করবা, তাও কোনো সমস্যা নেই। V এর মান 33, 33 বর্গ। আর এর মান কোনটা বসাবা? আর এর মান, যেহেতু তুমি ব্যাটারিটা বের করতেছো, তাহলে এই ব্যাটারির দুই প্রান্তের তুল্য রোধ 3 আর 8 মিলে 11 গুণ হচ্ছে 2, তাহলে 33 স্কয়ার ভাগ হচ্ছে 11 গুণ হচ্ছে 2, তাহলে 198 জুল। 198 জুল, যেভাবে বের করো না কেন হবে। তবে আমার সাজেশন, কোষের সরবরাহকৃত শক্তি বের করতে গেলে এই সূত্রটা খাটাবা, তাহলে ইজি হবে। কেন? কারণ কোষের কি দেওয়া থাকে? কোষের দেওয়া থাকে কি? কোষের দেওয়া থাকে হচ্ছে ভি এর মান, আর ওই কোষ থেকে কি পরিমাণ কারেন্ট বের হয়ে আসতেছে, এই যে কারেন্ট বের হয়ে আসতেছে, এটা বের করে ফেলবা, তাহলেই তো কাজ শেষ। তাহলে আর তোমার বর্তনীর ওই ব্যাটারির অ্যাক্রসে, কোষের অ্যাক্রসে দুই প্রান্তের তুল্য রোধের হিসাবটা আর করা লাগবে না। ঠিক আছে, তুল্য রোধের হিসাবটা আর করা লাগবে না। তারপরে তোমার যেভাবে করতে চাই তুমি করো, কিন্তু ঠিকঠাকভাবে করবা। তাহলে আমি আরেকবার ছোট্ট একটা কথা বলে দিই, মানে মূল কথাটা আরেকবার একটু বলে দিই, ভালো করে মাথায় ঢুকাও। সেটা হচ্ছে, যে রোধের ক্ষমতা বের করবা, ঠিক আছে, যে রোধের ক্ষমতা বের করবা বা যে রোধের শক্তি বের করবা, সেই রোধের কারেন্ট, সেই রোধের দুই প্রান্তের বিভব এবং সেই রোধের মান নিয়ে হিসাব করবা। আর যখন কোষের সরবরাহকৃত শক্তি বের করবা, তখন কোষের দুই প্রান্তের বিভব, ঠিক আছে, কোষের মধ্য দিয়ে কারেন্ট, অথবা কোষের দুই প্রান্তের যে তুল্য রোধ, সেইটা নিয়ে হিসাব নিকাশ করবা। যেমন তুমি আমার বলো তো, এই যে 3 ওহম, এই 3 ওহমের ভি কত? 3 ওহমের ভি কত? 3 ওহমের জন্য ভি কত? তো ভি = IR, I ইন্টু আর, I ইন্টু আর। আয়ের মান 2 আর আর এর মান 3, আয়ের মান 3, আর এর মান 3, 3 গুণ 3, 3 3 9 ভোল্ট, বুঝলা? 9 ভোল্ট।
এর অ্যাক্রসে দুই প্রান্তের বিভব হচ্ছে 9 ভোল্ট। এইবার তুমি ভি এর সূত্র দিয়ে করতে পারো। তাহলে এবার তুমি যদি শক্তি বের করতে চাও W = V² / RT, কোনো সমস্যা নেই। তাহলে V স্কয়ার, V এর মান 9, 9 এর স্কয়ার ডিভাইডেড বাই R এর মান 3 গুণ T, T হচ্ছে 2 সেকেন্ড। তাহলে 9 এর স্কয়ার ভাগ 3 গুণ হচ্ছে 2, তাহলে কত? 54। এই যে 54। তাহলে আমি তোমার একেবারে খুঁটিনাটি ভেঙে চুরে সব কিন্তু বলে দিলাম, তাহলে মাথায় রাখতে হবে কথাগুলো। তাহলে এবার চলো আর একটা ম্যাথ করব। 3 আর 6 দুটো রোধ সমান্তরাল আছে, 3 ওহম আর 6 ওহম। তার সাথে 4 ওহমের একটা রোধ শ্রেণীতে যুক্ত আছে, দিয়ে দুইটা ব্যাটারির সাথে লাগানো হয়েছে। এখানে একটা ব্যাটারি, এই একটা ব্যাটারি, যে দুইটা ব্যাটারি এভাবে আছে। একটা হচ্ছে 54 ভোল্ট আর একটা হচ্ছে 36 ভোল্ট। অনেকগুলো কোশ্চেন। 1, প্রতিটি রোধের প্রবাহ ও দুই প্রান্তের বিভব। তুমি এটা পারো, তোমাকে এটা অলরেডি আগে করানো হয়েছে। এবার 2 নম্বর, রোধগুলোর ব্যয়িত ক্ষমতা চাইছে। যদি শক্তি চাইতো তাহলে সময় উল্লেখ করে দিত, শক্তি চাইলে সময় উল্লেখ করে দিত যে এই বর্তনীটা কতক্ষণ ধরে অন আছে, কতক্ষণ ধরে সুইচ অন আছে, এটা বলে দিত শক্তি চাইলে। কারণ শক্তি চাইলে W = VIT লাগবে, কিন্তু ক্ষমতা P = VI, T আর দরকার নাই, এই কারণে এখানে কোনো টি দেয়নি, ক্ষমতা চাইছে। এবার 3 নম্বর, কোষগুলোর সরবরাহকৃত ক্ষমতা। কোষগুলোর সরবরাহকৃত ক্ষমতা। 4 নম্বর, শক্তি সংরক্ষণশীল কিনা, শক্তি সংরক্ষণশীল কিনা। আর 5 নম্বর হচ্ছে রোধগুলোকে খুলে পুনরায় কিভাবে সংযোগ দিলে সরবরাহকৃত বা ব্যয়িত ক্ষমতা সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে। ক্ষমতা সংক্ষেপে লিখি, ক্ষমতা সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে। দুইটা ম্যাথ, কি করলে সর্বোচ্চ হবে আর কি করলে সর্বনিম্ন হবে, দুইটা ম্যাথ কিন্তু। ওকে, প্রথমটা পারবা কিনা বলো, প্রথমটা পারবা কিনা? প্রথমটা পারা উচিত, প্রথমটা তোমাকে অলরেডি করানো হয়েছে। এরকম একটা সার্কিট, প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব এবং কারেন্ট বের করো। আর তুমি অনেকভাবে করতে পারো, এটা খুবই সিম্পল একটা সার্কিট। তুমি নর্মালি ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার বা নর্মাল ওহমের সূত্র দিয়ে করতে পারো। আর কারো যদি মনে হয় যে ভাই আমি KCL KVL দিয়ে করবো বা মেশ দিয়ে করবো, তাও করতে পারো। তুমি এখন স্বাধীন, তোমাকে সার্কিট সলভ করার সব টেকনিক আমি শিখাই দিচ্ছি, এখন তুমি স্বাধীন, তুমি যেভাবে ইচ্ছা করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আসো, এই যে দুটো ব্যাটারি আছে, এই দুটো ব্যাটারি যদি তুল্য করে ফেলি, তাহলে দুটো ব্যাটারি তুল্য করে ফেললে ব্যাটারি একটা চলে আসবে। তো সেটা কত হবে? আমি যদি এদিক দিয়ে গিয়ে হিসাব করি, তাহলে এদিক দিয়ে গিয়ে হিসাব করলে তুল্য তড়িৎচালক শক্তি ই হবে +54। দেখো ভালো করে, এদিক দিয়ে গিয়ে হিসাব, তাহলে +54, এই যে প্রথমে পাচ্ছি প্লাস, তারপরে এইটাতে আসছি মাইনাস, তাহলে +54 - 36। ঠিক আছে, তাহলে +54 - 36, 18 ভোল্ট, +18 ভোল্ট। তাহলে তোমার আঁকতেও হবে 18, কোন দিক দিয়ে? এই দিক দিয়ে আঁকবো 18। তাহলে যখন সার্কিট আঁকবো তখন এই দিক দিয়ে আঁকবো 18 ভোল্ট। এবার 18 ভোল্ট, এই দুটো আছে সমান্তরালে, তাহলে এই দুইটার সমান্তরাল তুল্য করলে হয় 3 আর 6 তুল্য করলে হয় 2 ওহম, আর তারপরে এটা হচ্ছে 4 ওহম। এই তো সার্কিট। এবার এখান থেকে কারেন্ট বের করে ফেলো, কারেন্ট আই। তাহলে I = V/R, 18 ভাগ 2 আর 4 6, তাহলে 3 6 18, 3 অ্যাম্পিয়ার টোটাল কারেন্ট, 3 অ্যাম্পিয়ার। তাহলে 4 এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কত? 3 অ্যাম্পিয়ার।
আর এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট এবার ভাগ হয়ে যাচ্ছে। এখন ভাগ হয়ে যাচ্ছে কারেন্ট, তুমি কারেন্ট ডিভাইডার রুল খাটাতে পারো, অথবা অথবা দেখো আমি যদি বলি এর দুই প্রান্তের বিভব নির্ণয় করো, এই যে এর দুই প্রান্তের বিভব, এটার দুই প্রান্তের বিভব, তাহলে দুই প্রান্তের বিভব ভি, তাহলে ভি ইকুয়াল টু আই আর, আই এর মান 3, আর এর মান 2, তাহলে 3 দুগুণে 6 ভোল্ট। যদি বলি এর দুই প্রান্তের বিভব, এই যে এর দুই প্রান্ত ভি আই এর মান 3, আর এর মান 4, 3 4 12 ভোল্ট। 6 আর 12 যোগ করো, 12 13 14 15 16 17 18 18 ভোল্ট। দেখো সাপ্লাই ভোল্টেজ সমান সমান সামেশন অফ ড্রপ ভোল্টেজ। কি কথা কি ক্লিয়ার? এবার এই 2 এর দুই প্রান্তের বিভব কত? 6 ভোল্ট। তো 2 এর দুই প্রান্তের বিভব যদি 6 ভোল্ট হয়, তাহলে এরও দুই প্রান্তের এই বিন্দু আর এই বিন্দু, দেখো এই 3 আর 6 এদের সমান্তরাল তুল্যই তো 2, তাহলে 2 এর দুই প্রান্তের বিভব কত? 6 ভোল্ট। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর, এই দুই বিন্দুর বিভব হচ্ছে 6 ভোল্ট। তাহলে 3 এর দুই প্রান্তের বিভব 6 ভোল্ট, ঠিক আছে? এই যে দুই প্রান্তের বিভব হচ্ছে 6 ভোল্ট। তাহলে 3 এর দুই প্রান্ত 6 ভোল্ট, 6 এরও দুই প্রান্ত 6 ভোল্ট। তাহলে কারেন্ট তো বের হয়ে গেছে, যে 3 ওহমের কারেন্ট, 3 ওহমের কারেন্ট, 3 ওহমের কারেন্ট আই ভি বাই আর। তাহলে ভি হচ্ছে 6 ভাগ হচ্ছে 3, তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট। আর 6 ওহমের কারেন্ট আই ভি বাই আর, তাহলে এদের দুই প্রান্তের বিভব 6 ভাগ 6, তাহলে 6 ভাগ 6 1 অ্যাম্পিয়ার, শেষ হয়ে গেল। তাহলে সবার কারেন্ট সবার দুই প্রান্তের বিভব বের হয়ে গেছে। একটা ছক করে রাখি, সুবিধা, ঠিক আছে? একটা ছক করে রাখলে চরম সুবিধা। অ্যান্সারগুলোকে যদি একটা ছক করে রাখা হয়, বেশ ভালো একটা সুবিধা পাওয়া যাবে। তাহলে কষ্ট করে খোঁজা লাগবে না আর কি, এটাই হচ্ছে সুবিধা, যে কষ্ট করে খোঁজার দরকার নেই। 3টা রোধ, কিন্তু 3টা রোধ, এটা আর, এটা হচ্ছে আর ওহমে, ভি ভোল্টে, আর আই হচ্ছে অ্যাম্পিয়ারে, ঠিক আছে? ছকে যদি সার্কিট সলভ করি, তাহলে এদের এই যে তুল্য করে কত পাইলাম? 2, আর এটা কত? 4। তাহলে কারেন্ট আই ইকুয়াল টু 3, তো সেই 3 4-এর মধ্যে দিয়ে যাচ্ছে, 3 যাচ্ছে 4-এর মধ্যে দিয়ে। তাহলে একটু লিখি, এটা 3 ওহম, 6 ওহম, এটা 4 ওহম, তাহলে 4-এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার। একটা ঘর পেয়ে গেলে বাকি ঘর এমনি পূরণ। তাহলে 3 4 12, তাহলে এটা 12 ভোল্ট। আর সাপ্লাই ভোল্টেজ ছিল কত? 18 ভোল্ট। এরা দুইজন আছে কিসের? সমান্তরালে। তাহলে এর অ্যাক্রসে যদি 12 ভোল্ট চলে যায়, 12 ভোল্ট যদি চলে যায়, তাহলে এদের সমান্তরাল, এদের দুই প্রান্তের অ্যাক্রসে 18 বিয়োগ 12, এই যে 18 বিয়োগ 12, তাহলে 6 ভোল্ট 6 ভোল্ট, মুখে মুখে ম্যাথ হয়ে যায়। এবার 6 ভাগ 3 2 অ্যাম্পিয়ার, 6 ভাগ 1 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তাহলে 1 নম্বর ডান। এইবার রোধগুলোর ব্যয়িত ক্ষমতা নির্ণয় করতে বলছে, রোধগুলোর ব্যয়িত ক্ষমতা। চলো পরের পেজে যাই। রোধগুলোর ব্যয়িত ক্ষমতা 2 নম্বর। তাহলে রোধ হচ্ছে, সার্কিটটা একটু আঁকবো, এই হচ্ছে সার্কিটটা, 4 ওহম, 3 ওহম, 6 ওহম। তাহলে 1 নম্বর, সরি 2 নম্বর, রোধের 3 ওহমের ব্যয়িত ক্ষমতা, তাহলে এর ক্ষমতা P1। এবার কোন সূত্র খাটাবো? ভাই যেটা খুশি সেটা খাটাও, এই যে এই ছকে যা ইচ্ছা খাটাও। ভি আই টি খাটাবা, ওকে। ভি হচ্ছে 6, আর এটা হচ্ছে আই, টি তো লাগবে না কারণ টি তো শক্তি চাইলে। তাহলে ভি ইন্টু আই, 6 গুণ 2 12, ঠিক আছে? 6 গুণ 2 12। আচ্ছা তুমি ভি স্কোয়ার বাই আর খাটাবা, তাহলে 6 এর বর্গ ভাগ 3, তাহলে 6 এর বর্গ 36 ভাগ 3 12। তারপরে তুমি খাটাবা আই স্কোয়ার আর, আচ্ছা আয়ের বর্গ, তাহলে 2 দুগুণে 4, তারপরে তার সাথে আর 3 4 12, দেখছো হয়ে গেল 12। তাহলে যে সূত্র খাটাইতে চাও, তো চেষ্টা করবা রোধের অ্যাক্রসের সূত্রগুলো আই স্কোয়ার আর এগুলো খাটানোই, বা ভি স্কোয়ার বাই আর এটাই খাটানোর চেষ্টা করবা আর কি। তাহলে আয়ের মান, কারেন্টের মান আমরা বের করছি, কারেন্টের মান কত বের করছি? 2, তাহলে 2 এর বর্গ, আর এর মান 3, তাহলে 12 ওয়াট, সরি 12 ভোল্ট না 12 ওয়াট। আর 6 ওহমের জন্য P2, তাহলে এর জন্য যদি আই স্কোয়ার আর সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে আই কারেন্টের মান 1 স্কোয়ার, আর আর এর মান কত? 6, তাহলে 6 ওয়াট,
ওকে, আর 4 ওহমের জন্য P3 I স্কোয়ার আর এর কারেন্টের মান 3, তাহলে 3 স্কোয়ার 4, তাহলে 3 বর্গ গুণ 4 36 ওয়াট, 36 ওয়াট। তাহলে এইটা হচ্ছে রোধগুলার একরসে ব্যয়িত ক্ষমতা, রোধের ব্যয়িত ক্ষমতা। ডান। এইবার আসো কোষের ব্যয়িত ক্ষমতা বের করবো, সরি কোষের সরবরাহকৃত ক্ষমতা বের করবো। তাহলে এটা ছিল কত? 54 না, 54 ভোল্ট, আর এটা ছিল 36 ভোল্ট। ভালো করে খেয়াল করবা, এবার ভালো করে খেয়াল করবা, কারেন্ট কিন্তু এদিক দিয়ে আসতেছে 3 অ্যাম্পিয়ার। সেই 3 অ্যাম্পিয়ার এখানে ভাগ হয়ে গেছে, এই লাইনের মধ্যে দিয়ে গেছে 2 অ্যাম্পিয়ার, এই লাইনের মধ্যে দিয়ে গেছে 1 অ্যাম্পিয়ার। 3 আর 2 আর 1 যোগ হয়ে আবার 3 অ্যাম্পিয়ার, 4 মধ্যে দিয়ে গিয়ে এই 36 মধ্যে আবার কিন্তু 3 অ্যাম্পিয়ার কারেন্টই ঢুকছে। বুঝতে পারছো? তাহলে এবার 2 নম্বর, তাহলে আসো প্রথমে 54 ভোল্ট, 54 ভোল্টের সরবরাহকৃত ক্ষমতা, সরবরাহকৃত ক্ষমতা, এটাকে আমি P4 বললাম। P4, সবাই বোর্ডে থাকো, বলো কোন সূত্র খাটাবো, কোন সূত্র খাটাবো বলো। এখানে V ইন্টু I ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নেই এখানে। VI ছাড়া আর কোনো গতি নাই, V ইন্টু I ছাড়া। কেন? কারণ তুমি যদি 54, এই যে 54, এই ব্যাটারিটার 54, অনেকে বলতে 54 আর 36 মিলে তো আমি 18 বের করলাম। 18 ভাই, 54 আর 36 তুল্য ধরে নিছে 18, কিন্তু মূল যে দুইটা ব্যাটারি সেটা কি কি? 54 আর 36। তাহলে 54 ভোল্ট, তার দুই প্রান্তের রোধ যদি তোমার হিসাব করতে হয়, বলো কেউ যদি মনে করো V স্কোয়ার বাই আর এই সূত্র লেখে, অথবা I স্কোয়ার আর এই সূত্র লেখে, তাহলে বলো তো আর এর মান কত? কে মানে আর এর মান কত বসাবে বলো? আর এর মান বসাবে কত বলো? আর এর মান কেমনে বসাবে? এটা অসম্ভব ব্যাপার। অনেকে বলতে ভাই আর এর মান হচ্ছে এই দুইটার তুল্য 2, 2 আর 4, তো 2 আর 4 6। না, কখনো না, কখনো না। 2 আর 2 4 6, এটা তুল্য কার একরসে? এই যে এই বিন্দু আর এই বিন্দুর একরসে, এই দুই বিন্দুর একরসে তুল্য, এই দুই বিন্দু। অর্থাৎ এই 54 আর 36 মিলে 18 হলে তার দুই প্রান্তের জন্য, 54 আর 36 মিলে 18 হলে তার দুই প্রান্তের জন্য রোধ হচ্ছে 6। কিন্তু 54 দুই প্রান্তে তো 6 না ভাই, 54 দুই প্রান্তে তো 6 না। এই বিন্দু মানে তো এই বিন্দু না, এই বিন্দু মানে কখনোই এই বিন্দু না। দেখো এইটা এসে এই সরি, এই যে এটা এসে এই পর্যন্ত থাকবে, এই যেটা এসে এই পর্যন্ত, এইটা এসে এই পর্যন্ত। তাহলে 54 তো এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য 54, এই বিন্দু আর এই বিন্দুর তো বিভব পার্থক্য 54 না। তাহলে তুমি রোধ হিসাব করতে পারবা না তো এবার। তাহলে এবার তোমার এই ব্যাটারির জন্য যদি সরবরাহকৃত শক্তি বের করতে হয় বা ক্ষমতা বের করতে হয়, তাহলে সূত্র VI। এই কারণে আমি তোমার বলছিলাম সবসময় তুমি এই সূত্রটা খাটানোর চেষ্টা করবা। তাহলে V হচ্ছে 54 আর I হচ্ছে 3, তাহলে 54 গুণ 3, 54 গুণ 3 162 ওয়াট। এইবার 36 ভোল্টের কেউ লিখবা না, 36 ভোল্টের কেউ কিন্তু লিখবা না P5 VI। তাহলে এর জন্য 36 গুণ 3, তাহলে 36 গুণ 3 কত? 108, 108 ওয়াট। তাহলে আমরা ব্যাটারির সরবরাহকৃত, দুটো ব্যাটারির সরবরাহকৃত শক্তি বের করে ফেলছি, মানে ক্ষমতা বের করে ফেলছি, ঠিক আছে। আর রোধগুলোর একরসে ব্যয়িত ক্ষমতাও বের করে ফেলছি। আমাদের একটা কথা বলছে যে শক্তি সংরক্ষণশীল কিনা। শক্তি সংরক্ষণশীল মানে ক্ষমতাও সংরক্ষণশীল হইতে হবে। তাহলে এই রোধগুলোর একরসে ব্যয়িত ক্ষমতা, এটার যোগফল হবে সরবরাহকৃত, এই যে ব্যাটারি দুইটার সরবরাহকৃত ক্ষমতার যোগফলের সমান। ব্যাটারি কি করে? শক্তি সরবরাহ করে। তাহলে ব্যাটারির সরবরাহকৃত শক্তির যোগফল হবে রোধের একরসে ব্যয়িত শক্তি বা ক্ষমতার যোগফলের সমান। দেখো তো, হিসাব করো তো হয় কিনা, মনে মনে হিসাব করো। রোধের একরসে ব্যয়িত ক্ষমতা 12 যোগ 6 যোগ 36, 54, কিন্তু কোষের সরবরাহকৃত শক্তি 162 যোগ 108, 270। এটা কেমন হইল? আমি রোধের একরসে ব্যয়িত ক্ষমতা বের করলাম টোটাল 54, কিন্তু কোষের সাপ্লাইকৃত, কোষের সাপ্লাইড পাওয়ার সরবরাহকৃত ক্ষমতা সেইটা 162 যোগ 108, এটা 270। এটা কেমনে সম্ভব?
বোঝা গেছে? তাহলে কিছু একটা মনে হয় ঝামেলা হয়েছে। কি কথা বুঝলা? কিছু একটা ঝামেলা হয়েছে। এইবার সেই ঝামেলাটা ভালো করে বোঝো। রোধের অ্যাক্রসে রোধ এর জন্য সর্বদা ব্যয়িত ক্ষমতা বা ব্যয়িত শক্তি, ঠিক আছে, সর্বদা ব্যয়িত ক্ষমতা বা ব্যয়িত শক্তি। রোধ তার অ্যাক্রসে সর্বদা শক্তি ক্ষয় হয়, শক্তি খরচ হয়, শক্তি ব্যয় হয়। রোধের অ্যাক্রসে এই যে রোধগুলোর অ্যাক্রসে অ্যাবজর্ব পাওয়ার, রোধগুলা পাওয়ার অ্যাবজর্ব করে নেয়, পাওয়ার অ্যাবজর্ব করে, পাওয়ার খরচ করে, ওইখানে এনার্জি ডিজিপেট হয়, ঠিক আছে। কিন্তু কোষ সেল সে কি করে? শক্তি সরবরাহ করে। এইটাই একটা ভুল কথা। কোষ সবসময় শক্তি সরবরাহ করে না। কোষ শক্তি সরবরাহ করে সত্যি, কিন্তু কোষ শক্তি ব্যয়ও করে, শক্তি খরচও করে। কোষের অ্যাক্রসে শক্তি খরচও হয়। কখন? যদি তুমি দেখো বর্তনীতে কোনো ব্যাটারি, কোনো কোষ, তার পজিটিভ টার্মিনাল, এটা পজিটিভ এটা নেগেটিভ, পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হয়ে আসতেছে, ভালো করে শুনবা, পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হয়ে আসতেছে, তাহলে ওই রোধের ওই কোষের জন্য শক্তি সরবরাহ হবে, ওই কোষ শক্তি সরবরাহ করবে, সাপ্লাই পাওয়ার দিবে, ঠিক আছে। তাহলে এর একটা সাপ্লাই হবে, ঠিক আছে, সাপ্লাই পাওয়ার, ওকে। তাহলে পাওয়ার সাপ্লাই করবে, শক্তি সরবরাহ করবে। কিন্তু যদি এমন হয় কোনো বর্তনীতে ধরো একটা ব্যাটারি দেখলা, সেই ব্যাটারির প্লাস দিয়ে, এটা প্লাস এটা মাইনাস, প্লাস দিয়ে কারেন্ট ঢুকতেছে, কারেন্ট বের হওয়ার পরিবর্তে প্লাস দিয়ে কারেন্ট ঢুকতেছে, এরকম যদি হয়, দেখো প্লাস দিয়ে আগে বের হচ্ছিল, এই যে এরকম আর কি, এইভাবে যাচ্ছিল, মাইনাস দিয়ে ঢুকে প্লাস দিয়ে বের হচ্ছিল। এটা না করে যদি উল্টা হয়, প্লাস দিয়ে ঢুকে কারেন্ট যদি মাইনাস দিয়ে বের হয়, তাহলে সেই ক্ষেত্রে সে অ্যাবজর্ব করবে, পাওয়ার অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব পাওয়ার। তাহলে এখানে শক্তি সরবরাহ হবে না, উল্টা আরও শক্তি ওখানে খরচ হবে। অর্থাৎ এ হচ্ছে ঘরশত্রু বিভীষণ, ঠিক আছে, ঘরশত্রু বিভীষণ। কারণ ও কোষের দলে থেকেও ও রোধের দলে কাজ করছে, ও কোষ হয়েও ও রোধের দলে কাজ করছে। অর্থাৎ যারা শক্তি খরচ করে, যারা পাওয়ার অ্যাবজর্ব করে, ও তাদের দলে চলে গেছে। কি কথা বলছো? ও আর কোষের দলে নাই, সরবরাহকৃত শক্তির দলে নাই, ও ব্যয়িত শক্তির দলে চলে গেছে। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এইবার তুমি দেখো, ভালো করে খেয়াল করো, দেখো 54 ভোল্ট যেটা, তার প্লাস থেকে কারেন্ট বের হয়ে আসতেছে, তাহলে এ সাপ্লায়ার হিসাবে কাজ করতেছে, শক্তি সরবরাহ করতেছে। তো 54 ভোল্টের সরবরাহকৃত ক্ষমতা ঠিক আছে, ওকে। কিন্তু এই 36 ভোল্ট দেখো, 36 ভোল্টের এটা প্লাস, দেখো প্লাস দিয়ে কারেন্ট ঢুকতেছে, এই যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট এভাবে ঢুকতেছে। তাহলে 36 ভোল্টের জন্য কারেন্ট ঢুকতেছে প্লাস দিয়ে, তাহলে এ শক্তি সরবরাহ করবে না, এর জন্য ব্যয়িত হবে। তাহলে এটা হচ্ছে ব্যয়িত ক্ষমতা, দেখছো? এই কারণে আমি বলছিলাম তুমি আগে লিখিও না। তাহলে এ শক্তি আসলে খরচ করবে, শক্তি ব্যয় করবে। তাহলে আমি যদি এবার এই সার্কিটে শক্তি সংরক্ষণশীল কিনা আমাকে চেক করতে বলছে, তাহলে 4 নম্বর ম্যাথ দেখো, 4 নম্বর। তাহলে আমি যদি ব্যয়িত ক্ষমতা হিসাব করি, যে টোটাল ব্যয়িত ক্ষমতা কত, পি অ্যাবজর্বড, তাহলে P1 প্লাস P2 প্লাস P3 প্লাস P5, ঠিক আছে, P5 এটাও কিন্তু ব্যয়িত। তাহলে কত হচ্ছে? 12 যোগ 6 যোগ 36 যোগ 108, 108। তাহলে 12 যোগ 6 যোগ 36 যোগ 108, 162 ওয়াট। আর সরবরাহকৃত ক্ষমতা দ্যাট ইজ পি সাপ্লাইড, তাহলে সেটা হচ্ছে অনলি P4, অর্থাৎ এই কোষটাই সাপ্লাই দিছে, এখানে খরচ হয়েছে, এখানে খরচ হয়েছে, এখানে খরচ হয়েছে, উল্টা আরও এখানে খরচ হয়েছে। এ কোষ হইলেও এ আসলে রোধের দলে কাজ করছে, কিন্তু এ সাপ্লাই হিসাবে কাজ করতো। যদি এটাকে ঘুরাই দিতা, প্লাস মাইনাস উল্টা ক্রমে এটা যদি ঘুরানো থাকতো, তাহলে কিন্তু এ সাপ্লাই হিসাবে কাজ করতো। তাহলে P4 হচ্ছে 162 ওয়াট। এইবার দেখো, P অ্যাবজর্বড ইকুয়াল টু P সাপ্লাইড,
ঠিক আছে, তাহলে পি অ্যাবজর্ব পাওয়ার সাপ্লাইড পাওয়ার পরস্পর সমান, সরবরাহকৃত শক্তি ব্যয়িত শক্তি, সরবরাহকৃত ক্ষমতা ব্যয়িত ক্ষমতা পরস্পর সমান। তাহলে অতএব শক্তি সংরক্ষণশীল, অতএব শক্তি সংরক্ষণশীল। কে কথা বুঝলা? তুমি এভাবেও দেখাইতে পারতা, ধরো এভাবে দেখাইতে পারতা 162 থেকে 108 বাদ, তাহলে 162 থেকে 108 বাদ গিয়ে তাহলে 54 ওয়াট, মানে 162 এ তো সাপ্লাই দিছে, তার আবার খরচ হয়ে গেছে 108 ওয়াট খরচ হয়ে গেছে, তাহলে আছে কত 54 ওয়াট। সেই 54 ওয়াটই এদের তিনজনের একটুসে খরচ হচ্ছে। দেখো 12 যোগ 6 যোগ 36 কত 54, এটা একই কথা, ঘুরে ফিরে একই কথা। তাহলে এইভাবে দেখাইতে হবে, বুঝছো? এবার আরেকটা কোশ্চেন ছিল, আরেকটা কোশ্চেন হচ্ছে বর্তনীর এই যে রোধগুলা 3 ওহম 6 ওহম এদেরকে খুলে ফেলো, 4 ওহম এগুলাকে খুলে ফেলবা। খুলে কিভাবে সংযোগ দিলে, খুলে কিভাবে এই ব্যাটারির এই দুটো ব্যাটারির এই দুই প্রান্তের সাথে আবার কিভাবে সংযোগ দিলে সরবরাহকৃত ক্ষমতা বা ব্যয়িত ক্ষমতা সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, সবচেয়ে বেশি হবে। তাহলে এই দুইটার পরিবর্তে আমরা একটা কাজ করি, এই দুইটার পরিবর্তে 18 ভোল্ট ধরেই কাজ করি, যে এখানে এই দুইটার পরিবর্তে ব্যাটারি আছে একটা, সেটা কত 18 ভোল্ট। তাহলে এটা 18 ভোল্ট নিয়ে নিলাম, 18 ভোল্ট করে দিলাম, যে +54 -36 ইকুয়াল টু +18 ভোল্ট। ওকে, তাহলে এবার আমি কি করব, এই তিনটাকে খুলবো, খুলে কোন সমবায়ে সংযুক্ত করলে ব্যয়িত ক্ষমতা সবচেয়ে বেশি হবে অথবা সরবরাহকৃত ক্ষমতা সবচেয়ে বেশি হবে। ভাই কোত্থেকে শক্তি সরবরাহ হবে? এই কোর্স থেকে, ঠিক আছে, আর সেই শক্তিটাই খরচ হবে এখানে, এটার একরসে এটার একরসে এটার একরসে খরচ হবে। তো যদি সাপ্লাই এনার্জি বা সাপ্লাইড পাওয়ার এইটা যদি সর্বোচ্চ হয়, তাহলে অ্যাবজর্ব পাওয়ার হবে সর্বোচ্চ। যত বেশি সাপ্লাই দিবা তত বেশি খরচ হবে, তাহলে ব্যয়িত ক্ষমতা সর্বোচ্চ হবে যখন সরবরাহকৃত ক্ষমতাও সর্বোচ্চ হবে, ব্যয়িত শক্তি সর্বোচ্চ হবে যখন সরবরাহকৃত শক্তিও সর্বোচ্চ হবে। খুবই সিম্পল কথা, বোঝা গেছে? তাহলে এইটাই এখন আমাদের হিসাব নিকাশ করতে হবে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এদের যে তুল্য, এদের ধরো তুল্য, আমি এদেরকে বিভিন্ন সমবায়ে যুক্ত করলাম, যুক্ত করে এদেরকে তুল্য পাইলাম, তুল্য আর ইকুইভ্যালেন্ট। এই আর ইকুইভ্যালেন্ট এটাকে নিয়ে যুক্ত করব কোথায়, কোথায় যুক্ত করব? এই যে 18 ভোল্টের অ্যাক্রসে, 18 ভোল্ট ফিক্সড এর অ্যাক্রসে যুক্ত করব। তাহলে আমি এদের মান, এদের এই রোধগুলাকে বিভিন্ন সমবায়ে যুক্ত করার কারণে এদের তুল্যের যে মান, সেই তুল্যের মান বিভিন্ন রকম হবে। আমি চাইলে এই তিনটাকে শ্রেণীতে যুক্ত করে দিতে পারি, আমি চাইলে এই তিনটাকে সমান্তরালে যুক্ত করে দিতে পারি, আমি চাইলে এটার সাথে এটা শ্রেণী যুক্ত করে তার সাথে এটা সমান্তরালে যুক্ত করতে পারি, আমি চাইলে এটার সাথে এটা সমান্তরালে যুক্ত করে তার সাথে এটা শ্রেণীতে যুক্ত করতে পারি, বিভিন্ন বিভিন্ন সমবায় আমি যুক্ত করতে পারি। কোন সমবায়ের জন্য এই তুল্য রোধের অ্যাক্রসে সবচেয়ে বেশি শক্তি খরচ হবে, সবচেয়ে বেশি ক্ষমতা এখানে খরচ হবে? তাহলে এখানে যদি সবচেয়ে বেশি ক্ষমতা খরচ হয়, সাপ্লাই সবচেয়ে বেশি হবে, সাপ্লাইও সবচেয়ে বেশি হবে। তো আমাদের সেই জিনিসটা বের করতে হবে যে কিভাবে যুক্ত করলে সর্বোচ্চ শক্তি খরচ হবে, কিভাবে যুক্ত করলে সর্বোচ্চ শক্তি সাপ্লাই করা মানে সাপ্লাই হবে, সরবরাহিত হবে, এবং সেই সর্বোচ্চ শক্তি বা ক্ষমতা কত। শক্তি তো বের করা যাবে না, ক্ষমতাটা বের করা যাবে, সেটাই আমাদের বের করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এরও দুই প্রান্তের বিভব কিন্তু ভি 18 ভোল্ট, তাহলে ভি কিন্তু ফিক্সড, আর এর মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে আই। তাহলে এখন ক্ষমতা পি, পি ইকুয়াল টু, তাহলে পি ইকুয়াল টু সূত্র ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এই আর হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, তাহলে পি এর সাথে আর ইকুইভ্যালেন্টের সম্পর্ক ব্যস্তানুপাতিক, পি এর সাথে আর ইকুইভ্যালেন্টের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে এইবার কাহিনী শেষ। আর ইকুইভ্যালেন্ট এটা যদি ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম হয় কখন ম্যাক্সিমাম হবে? বাই শ্রেণীতে, শ্রেণীতে না সর্বোচ্চ হবে? শ্রেণীতে। তাহলে ম্যাক্সিমাম হয় অর্থাৎ শ্রেণীতে যুক্ত থাকে তখন তো ম্যাক্সিমাম হবে, আর যখন এটা ম্যাক্সিমাম হবে পি তখন মিনিমাম হবে, তাহলে পাওয়ার তখন মিনিমাম হবে, হয়ে গেল, পাওয়ার তখন মিনিমাম হবে। তাহলে পাওয়ার মিনিমাম পাওয়ার জন্য সবগুলোকে যুক্ত করে দাও শ্রেণীতে, পাওয়ার মিনিমাম পাইতে গেলে সবগুলোকে যুক্ত করে দিবা শ্রেণীতে। 1 2 3, 3 6 4, 3 6 4 দিয়ে এদেরকে যুক্ত করবা কার অ্যাক্রসে? এই যে 18 ভোল্টের অ্যাক্রসে। 54 আর 36 মিলে কত ভোল্ট? 18 ভোল্ট।
তাহলে এইবার তুমি বের করো, এবার তুমি পি বের করো যে পি মিনিমাম কত হবে। পি মিনিমাম, তাহলে পি মিনিমাম এই যে সূত্র লিখছো ভি স্কয়ার ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট লিখছো। তাহলে ভি এর মান 18 স্কয়ার, আর আর ইকুইভ্যালেন্ট হচ্ছে যোগ করো 3 যোগ 6 যোগ 4, 3 যোগ 6 যোগ 4, তাহলে 18 স্কয়ার ভাগ 3 যোগ 6 যোগ 4, 3 যোগ 6 যোগ 4, তাহলে ক্ষমতা 24.923 এত ওয়াট। এইটা হচ্ছে মিনিমাম পাওয়ার। কি কথা ক্লিয়ার? সেম একইভাবে এবার যেহেতু পি এর সাথে আর ইকুইভ্যালেন্টের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে এবার আর ইকুইভ্যালেন্ট এটা যদি আমি সমান্তরালে যুক্ত করি, সবগুলাকে সমান্তরালে, দেন মিনিমাম হবে। ঠিক আছে, মিনিমাম হবে কখন? সমান্তরালে। সমান্তরালে যুক্ত করলে রোধ হয় সবচেয়ে কম এবং তখন পি হবে সবচেয়ে বেশি, তাহলে পি ম্যাক্সিমাম হবে তখন। তাহলে সবগুলাকে তখন সমান্তরালে যুক্ত করে দিবা, 1 2 2 3 দিয়ে বসাবা 18 ভোল্টের অ্যাক্রস, এই যে 18 ভোল্ট। তাহলে কত? এটা 3 6 আর 4। তাহলে তখন পি মিনিমাম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। তাহলে ভি হচ্ছে 18 স্কয়ার, আর আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 3 ইনভার্স 6 ইনভার্স 4 ইনভার্স, টোটালটার ইনভার্স। আসো দেখি কত আসে। 3 ইনভার্স 6 ইনভার্স 4 ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স, তাহলে 18 স্কয়ার ভাগ অ্যান্সার 243 ওয়াট। তাহলে এটা হচ্ছে পি মিনিমাম হবে, সরি পি ম্যাক্সিমাম, হ্যাঁ পি ম্যাক্সিমাম হবে। কি বোঝা গেছে? এইবার আমার একটা কথা আছে, ভাই আপনি হুট করে পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর এই সূত্রে চলে গেলেন কেন? পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর এই সূত্রে কেন চলে গেলেন? ভালো করে বুঝবা কিন্তু কথাটা, যে ভাই আমি যদি এই সূত্র দিয়ে ব্যাখ্যা দিতাম যে পি ইকুয়াল টু আই স্কয়ার আর, এটা দিয়ে ব্যাখ্যা দিতাম, অথবা পি ইকুয়াল টু ভি আই এটা দিয়ে ব্যাখ্যা দিতাম। প্রথম কথা হচ্ছে রোধগুলাকে কিভাবে সমবায় করলে, তাহলে তুল্য তো লাগবে, তাই না? এখানে তুল্য বসানো তো জায়গায় নেই, রোধই তো নেই, কিন্তু এখানে আছে, তো এটা নিলেন না কেন? তাই না? এবার খুব ভালো করে শুনবে, একটা কনফিউশন যে ভাই পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, আর এর সাথে পি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। ভাই পি এর সাথে আর এর সম্পর্ক তো সমানুপাতিকও হয়, তাহলে তখন তো উল্টা কথা হবে। যখন শ্রেণীতে থাকবে তখন আর বেশি পি বেশি, যখন সমান্তরালে থাকবে তখন আর কম পি কম, তাহলে তো এটাও হয়। এইবার দেখো এখানেই তো ঝামেলা, ভালো করে বুঝবা। দেখো শোনো ভালো করে, তোমাকে বলছে রোধগুলার সমবায় পরিবর্তন করতে। রোধগুলাকে তুমি বিভিন্ন সমবায়ে যুক্ত করবা, কখনো সবগুলা সমান্তরাল, কখনো সবগুলা শ্রেণী, অথবা দুটো সমান্তরাল বাকিটা তার সাথে শ্রেণী। তুমি রোধগুলাকে বিভিন্ন সমবায়ে যুক্ত করবা, তাতে কি হবে? তাতে এদের যে সমবায়ের যে তুল্য, সেই মানটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হবে। আচ্ছা, তুল্য রোধের মান বিভিন্ন সময় বিভিন্ন রকম হলো, বিভিন্ন সমবায়ের জন্য বিভিন্ন রকম হলো, তুমি এটা নিয়ে যুক্ত করবা কোথায়? এই তুল্য রোধটাকে যুক্ত করবা কোথায়? যুক্ত করবা এই 18 ভোল্ট 54 36 18 ভোল্ট এদের দুই প্রান্তে গিয়ে যুক্ত করবা না, এই 18 ভোল্টের দুই প্রান্তে নিয়ে যুক্ত করবা না। তাহলে 18 ভোল্টটা ফিক্সড, ভিটা তোমার ফিক্সড, ভি কিন্তু 18 ভোল্ট ফিক্সড। তাহলে ভিটা ফিক্সড, তুমি চেঞ্জ করতেছো রোধের সমবায়, আর এই সমবায়ের জন্য তুল্য রোধের মান ভিন্ন ভিন্ন হচ্ছে। এই কারণে তুল্য রোধের মান ভিন্ন ভিন্ন হওয়ার কারণে কারেন্টের মান কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে। বুঝলা? কারেন্টের মান ভিন্ন ভিন্ন হচ্ছে। কারেন্ট তো ফিক্সড না, ভি ফিক্সড, এই কারণে ভিটা ফিক্সড, ভিটা 18 ফিক্সড। এই কারণে আমি যেহেতু ভি কনস্ট্যান্ট, ভি ফিক্সড, পি এর সাথে আর এর সম্পর্কটা বলছি। আর তুমি যেহেতু বলতেছো ভাই এই সূত্র দিয়ে বললেন না কেন, ওই যে আই এর মান তো ফিক্স না, আমি যদি এই যে তিনটার বিভিন্ন সমবায় নিয়ে আসি, নিয়ে যদি 18 ভোল্টের অ্যাক্রসে যুক্ত করি, তাহলে এক এক সময় এক এক রকম কারেন্ট হবে। তার কারেন্টের মান তো এক এক সময় এক এক রকম, তাহলে কারেন্টের মান তো ফিক্স না। তাহলে কারেন্টের মান যেহেতু ফিক্স না, এটা যেহেতু চলক,
তা আমি তখন এটা ফিক্সড হলে আমি তখন নয় পি এর সাথে আর এর সম্পর্ক বলতাম, যেহেতু এটা ফিক্স না তো আমি তো পি এর সাথে আর এর সম্পর্ক বলতে পারবো না এবার। এটাই হচ্ছে কাহিনী। এখন কারো যদি মনে হয় ভাই আমি এই সূত্র দিয়েই বলবো, আমার কোনো আপত্তি নেই, তুমি এই সূত্র দিয়ে বলো, আমার কোনো আপত্তি নেই, তখন আই তো ফিক্স না, তাহলে আই তো চেঞ্জ হচ্ছে, তাহলে আই এর মানটা এখানে বসাবো। এবার তাহলে কি করলাম, এদের তুল্য করে আর ইকুইভ্যালেন্ট, আর এটা হচ্ছে আই, তাহলে আই ইকুয়াল টু হবে ভি, এই যে ভি, ভি ভাগ আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, মানে ভি ভাগ আর, তাহলে আই ইকুয়াল টু হবে ভি ভাগ আর, ওকে, তার স্কোয়ার ইন্টু আর। ঠিক আছে, আমি কিন্তু এই সূত্র দিয়ে বলবো না, আমি এই সূত্র দিয়ে বলবো না, আমি এই সূত্র দিয়েই বলবো। তাহলে আই যেহেতু চলক, আই যেহেতু চেঞ্জ হচ্ছে, তাহলে আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর বসাই দিলাম, ভি ডিভাইডেড বাই আর। এবার আসো, উপরে ভি স্কোয়ার, নিচে আর স্কোয়ার, আর এটা হচ্ছে আর, তাহলে কাটাকাটি করে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এইবার আসো, ভি স্কোয়ার, ভি কি কনস্ট্যান্ট, হ্যাঁ ভি তো কনস্ট্যান্ট, ভি তো 18, ভি তো ফিক্সড, ভি এর মান তো ফিক্সড কনস্ট্যান্ট, তাহলে ভি স্কোয়ার অর্থাৎ 18 স্কোয়ার, এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আর এর সাথে পি এর সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক, কাহিনী ঘুরে ফিরে একই। তোমার যদি মনে হয় ভাই এই সূত্র দিয়ে বলবো, বলো, এই সূত্র দিয়ে বললে এইভাবে বলতে হবে। ঠিক একইভাবে কারো যদি মনে হয় আমি ভাই পি ইকুয়াল টু ভিআই, এই সূত্র দিয়ে বলবো, ওকে, তাহলে ভি তো ফিক্সড, কোনো সমস্যা নেই, কিন্তু আই তো ফিক্স না, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে ভি বাই আর, তাহলে পি স্কোয়ার, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, তাহলে ভি যেহেতু কনস্ট্যান্ট তাহলে পি এর সাথে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। এখন তোমার যে সূত্র দিয়ে বলতে মন চাই তুমি সেই সূত্র দিয়ে বলো, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো, যে সূত্র দিয়ে বলতে মন চাই সেই সূত্র দিয়ে বলো, কি কোনো সমস্যা আছে? তো এটাই তো কাহিনী। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট দিন, পরের দিন আমরা হচ্ছে বিদ্যুৎ বিল হিসাব, তারপরে বাতির উজ্জ্বলতা, ঠিক আছে, এইগুলা নিয়ে মানে ছোট ছোট যে আরগুলো টপিক আছে, তারপরে শান্ট, এগুলা নিয়ে আমরা মূল আলোচনা শেষ করব। আর তার পরবর্তীতে চলতরিত্ব একটা মানে খুবই সুন্দর একটা অধ্যায়, এখানে অনেক সুন্দর সুন্দর ম্যাথ করা যায়। তা আমরা মূল টপিক শেষ করে ফেলবো। যারা ধরো একটু কম পড়াশোনা করতে চাও, ঠিক আছে, একটু কম পড়াশোনা করতে চাও, বা যাদের টার্গেট ধরো মেডিকেল, তাদের তো মনে করো বোর্ড পরীক্ষা পর্যন্ত টার্গেট, তো এই কারণে তাদের মনে করো যে 14 কি 15টা ক্লাস করলেই হবে, ঠিক আছে, তারপরে ধরো আরও 2, 3, 4টা ক্লাস করাবো, তো সেটা যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তাদের জন্য মাস্ট, ঠিক ক্লিয়ার। আরও একটু আমরা অ্যাডভান্স বিভিন্ন টাইপের ম্যাথ প্রবলেমগুলো বা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন জায়গায় যে ম্যাথ প্রবলেমগুলো আসছে সেই টাইপের কিছু প্রবলেম আমরা তারপরে সলভ করব। তাহলে নেক্সট দিন মোটামুটি বলা যায় যে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, ঠিক আছে, নেক্সট দিন এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। পোস্ট অফিস বক্স করাবেন, পোস্ট অফিস বক্স লাগবে না, পোস্ট অফিস বক্স আর পটেনশিওমিটারে লাগবে না, এই দুইটা কোনো কাজেই লাগবে না, অ্যাডমিশন টেস্টও লাগবে না পোস্ট অফিস বক্স, ঠিক আছে, পোস্ট অফিস বক্স করার দরকার নেই। ওকে, তাহলে টাটা, বাই বাই, থাকো।